ওকে, হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড ইভিনিং। সবাইকে শুভ সন্ধ্যা। অ্যান্ড কি অবস্থা তোমাদের বলো তো? হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে সবাই? দেখো, তোমাদের একটা অপশন আছে। তোমার তো মোটামুটি এই জুম ব্যবহার করে অনেকেই অভ্যস্ত, ম্যাক্সিমাম অভ্যস্ত। তো তোমরা একটু চ্যাট বক্সে দেখো কি অবস্থা তোমাদের। ও আচ্ছা, মাসিন কি লিখছে? মাসুদ। আচ্ছা, অনেকে লিখছে। ও বাহ বাহ, তোমরা মানে এর আগে আমাদের সাথে ক্লাস করছিল না অনেকেই, যার কারণে অনেকেই দেখা যায় আমাকে চিনো। বাহ, ভালো তো। তো দ্যাটস গুড। তো যাই হোক, তো আজকে হলো, তোমরা জানো যে আজকে হলো আমাদের কিসের উপর একটা ক্লাস। যে অনেকে দেখ ভালো, মানে তোমরা অনেকেই পরিচিত, যারা পরিচিত এবং যারা পরিচিত না সবাইকে ওয়েলকাম এন্ড সবাইকে স্বাগতম। আচ্ছা, যে আমাদের সাথে আজকে আমরা সবাই মিলে যে হচ্ছে তোমাদের যে নতুন যে আইসিটি অ্যাডভান্স কোর্স শুরু হতে যাচ্ছে, যে সেটার আজকে ফ্রি ক্লাস। সেখানে আমরা তোমাদের সাথে থাকবো, অনেক কয়েকজন ভাইয়াই অ্যাকচুয়ালি তোমাদের সাথে থাকবো আমরা। আমি অর্ক তোমাদের সাথে আছি, তারপরে ফাহমিন ভাই থাকবেন, অনন্ত থাকবে, তারপরে আমাদের বিপ্লব ভাইয়া থাকবেন। তো আরো অন্যান্য ভাইয়ারাও কি আমাদের সাথে আজকে থাকবে। তো বিপ্লব ভাইয়া জয়েন দিয়ে ফেলছেন। ভাইয়া কেমন আছেন? এই তো। অর্ক, আলহামদুলিল্লাহ। কি অবস্থা, ভালো আছো? হ্যাঁ, এই তো ভাইয়া চলতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমি একটু বলে নি ফার্স্টে। হ্যাঁ, জি ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেকে আমাদের সাথে জুম অ্যাপের মাধ্যমে যুক্ত হয়েছো, পাশাপাশি ফেসবুকে অনেকে যুক্ত হয়েছো। তো আমরা আর কি একটু অপেক্ষা করছিলাম, আমাদের 6:30 থেকে শুরু হওয়ার কথা। তো এই জন্য আমরা মানে জয়েন দিয়েছিলাম, আমরা এতক্ষণ তোমাদের মেসেজ দেখছিলাম, অপেক্ষা করছিলাম। তো আচ্ছা, ফার্স্টে বলো তোমাদের পরীক্ষা কেমন হলো। একটু তোমাদের কাছ থেকে প্রথমে শুনে নিই যে কি অবস্থা। পরীক্ষা তো হয়ে গেল, তোমাদের কেমন হলো পরীক্ষা, কি অবস্থা? আচ্ছা, খারাপ ভালো মিক্স? আচ্ছা, কুল, আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো? আচ্ছা, অনেক রেসপন্স দেখতে পারতেছি। আচ্ছা, যাক, ম্যাক্সিমাম পজিটিভই দেখতে পারতেছি। যাক, বেশ ভালো। কারো কারো ওই তো একদম ইন জেনারেল তো আর খারাপ হওয়ার কথা না, হয়তো কোনো কোনো বিষয়ে, হয়তো কোনো একটা জায়গায়, কোনো একটা প্রশ্নে এই ধরনের সমস্যা হয়তো থাকতে পারে। যাকে এমনিতে আলহামদুলিল্লাহ সব মিলে ভালোই হওয়ার কথা। তো যাই হোক, এখন হচ্ছে পরীক্ষা তো হয়ে গেছে, এসএসসি পরীক্ষাটা যতটুকু যেমন হোক, সামনে তো রেজাল্ট দিবে। এখন তো আমাদের রেজাল্টের জন্য অপেক্ষা। তো রেজাল্টের জন্য অপেক্ষার পাশাপাশি আমরা কিন্তু সামনে হচ্ছে আমাদের লাইফের একটা ইম্পর্টেন্ট পর্যায়ে ঢুকতে যাচ্ছি। মেইন কিন্তু আমাদের হচ্ছে ওই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। ডেফিনেটলি তুমি রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত তোমার রেজাল্টের জন্য একটা টেনশন থাকবে, একটা চিন্তা থাকবে। কিন্তু তার পাশাপাশি হচ্ছে আমাদের সামনের যে লাইফটা, সেটা তো সবাই জানি, তাই না? আমাদের যে কলেজ লাইফ খুবই ইম্পর্টেন্ট একটা ফেজ আমাদের জীবনের। তো সেটার জন্য কিন্তু আমাদের কিছু প্রিপারেশনের ব্যাপার আছে। এখন দেখো, আমাকে একটু তোমরা বলো তো, তোমাদের এই যে কলেজ লাইফে কেমন টাইম পাওয়া যায়, এই ব্যাপারে কি তোমাদের আইডিয়া আছে? যারা আমাদের সাথে একাডেমিক প্রোগ্রামে ছিলেন 9-10-এর, হয়তো আমরা এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলছি, তাই না? আনুমানিক কত মাস, মাসটা কি বলা যায়? আচ্ছা, কম সময় পাওয়া যায়, ঠিক আছে। বা কত মাস, ধরো 24 মাসে তো 2 বছর হয়, হ্যাঁ। আগেই বলে রাখি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে দুইটা ইয়ার বললেও আসলে তোমার 2 বছর সেইভাবে পাওয়া যায় না। আমি যদি অ্যাকচুয়ালি হচ্ছে কলেজে ক্লাস কতদিন করা হয় সেটার কথা বলি, কলেজে ক্লাস করার সময় মোরলেস 17-18 মাস এরকম পাওয়া যায়। বাকিটা হচ্ছে বোর্ড পরীক্ষা কবে হয় সেটার উপর ডিপেন্ড করে। এবছর তো না হলে করোনার জন্য তোমাদের এসএসসি পরীক্ষা পিছিয়েছে, এইচএসসিও পিছালো। কিন্তু তোমাদের বেলায় এইচএসসির সময় তোমরা যখন এইচএসসি দিবা, তোমরা তো কবে 2022 সালে 21 সালে হচ্ছে দিলে তোমরা এসএসসি, তার মানে হচ্ছে 2023 সালে এইচএসসি দিবা। তো 2023 সালে যখন তোমরা এইচএসসি পরীক্ষা দিবা, তখন কিন্তু তোমাদের হচ্ছে হাতে সময় খুব একটা থাকবে না, এরকম বলাই যায়, হ্যাঁ। পাশাপাশি দেখা যায় কি, তোমার কলেজে ক্লাস শুরু হওয়ার পর ওভারঅল সব মিলে কিন্তু সময়টা বেশ কম থাকে। অলরেডি কিন্তু তোমরা যেই সময় এসএসসি পরীক্ষাটা হওয়ার কথা তার থেকে পিছিয়ে গিয়েছো, তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের যেই কলেজের ক্লাস শুরু হওয়া বা বাকি যে কার্যক্রমগুলো, সেগুলো কিন্তু একটু পরেই শুরু হবে। তো যাকে সমস্যা নেই সেটা। কিন্তু এই যে যতদিন আমাদের এই এসএসসি বোর্ড পরীক্ষার রেজাল্ট দেওয়া, কোন একটা কলেজে ভর্তি হওয়া, এই সময়টা কিন্তু বেশ ভালো একটা সময় যায়। তো আমাদের ডেফিনেটলি তোমার বোর্ড পরীক্ষা শেষ হয়েছে, তুমি তো কিছুদিন রেস্ট নিবা বা নিজের মতো সময় কাটবা। তার পাশাপাশি হচ্ছে এই সময়টা থেকে একটু কিছু প্রিপারেশনের ব্যাপার আছে। যেমন হচ্ছে তুমি যাতে কলেজ লাইফে যখন তোমার শুরু হবে, তখন যাতে তুমি একটু হলেও এগিয়ে থাকো। যাতে করে কি, তোমাদের এখন থেকে কিন্তু অনেকের স্বপ্ন থাকবে, আমি ডাক্তার হতে চাই বা ইঞ্জিনিয়ার হতে চাই, আমি ওই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। তো সেই স্বপ্নগুলো অনেকেই হয়তো এখন থেকে চিন্তা করে রাখছো সেভাবে। এবং সেটা অনুযায়ী কিন্তু একটু দেখা যায় যারা আমরা আগে থেকে একটু এগিয়ে থাকি, তাদের জন্য কলেজ লাইফে ওই যে কম সময়টা যেটা, তার মধ্যেও একটু তোমার খাপ খাওয়ানোটা সহজ হয়ে যায়। তার কারণ কি, এই যে এসএসসি পরীক্ষা হয়ে যাওয়া আর কলেজের ক্লাস শুরু হওয়া, এইটার মাঝখানে যে বিশাল একটা গ্যাপ,
এর মধ্যে হয়তো তুমি কোনো না কোনো ভাবে সময়টা কাজে লাগিয়েছো। তো তার মধ্যে যেমন একটা হচ্ছে আমাদের এই যে এইচএসসি আইসিটি অ্যাডভান্স কোর্স, যেটা সেটা অলরেডি তোমরা জানো আজকে এটার একটা ফ্রি ক্লাস হবে, একটু পরে ক্লাসটা শুরু হয়ে যাবে। তো তোমাদের জন্য আমরা উদ্ভাসের পক্ষ থেকে কিছু কার্যক্রম নিয়ে আসছি। শুরুতে হচ্ছে এটার ব্যাপারে একটু আলোচনা করে দিই, এরপরে তোমাদের যে মেইন ক্লাস সেটা শুরু হয়ে যাবে। আচ্ছা, এবার একটু চ্যাট বক্সে একটা জিনিস দেখি, আমাকে বলো তো তোমরা অলরেডি তোমাদের জন্য উদ্ভাসের যে একটা স্পেশাল আয়োজন করা হচ্ছে, এটা তো কোর্স বা ক্লাস, কিন্তু তোমাদের জন্য যে একটা মানে কম্পিটিশন বা স্পেশাল একটা প্রোগ্রাম, স্পেশাল একটা কম্পিটিশনই বলা যায়, আয়োজন যে করা হচ্ছে, কে কে জানো সেটার ব্যাপারে? নামটা আমি বলবো, আগে হচ্ছে নাম ছাড়া তোমরা জানো নাকি সেটা একটু দেখি, তাহলে বুঝতে পারবো। আর যারা যারা ফেসবুকে আছো তারা চাইলে কিন্তু লাইভটা শেয়ার করে দিতে পারো তোমার ফ্রেন্ডদের সাথে। আচ্ছা, ম্যাক্সিমামই জানো দেখছি, দুই একজন হচ্ছে আমরা জানি না। ওকে, তাহলে আমরা একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা। যাদের হচ্ছে মোটামুটি জানা আছে তাদের তো ভালোই, এক্সট্রা কোনো যদি কোয়েশ্চেন থাকে তাদের সেটা আমরা হচ্ছে যে একটা ব্রেক নিব ক্লাসের টাইমে, তখন উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন হচ্ছে আমরা প্রাইমারি কিছু কথাবার্তা বলে নিই যে তোমাদের জন্য আমাদের আয়োজনটা কি। এটা হচ্ছে আমাদের এসএসসি 2021 উদ্ভাসিত মুখ, উদ্ভাসের একটা কম্পিটিশন। এটা অনেক আগে থেকেই, আমি যখন তোমাদের মতো ছিলাম আমার সময় এই যে কম্পিটিশনটা সেটা হয়েছিল। তো অনেক আগে থেকেই এই এক্সামটা হয়ে থাকে, এবং এটা হচ্ছে তোমাদের এই যে বোর্ড পরীক্ষা যে শেষ হয়ে গেল এর পর পরই, অর্থাৎ আগামী 26 তারিখে কিন্তু দেশব্যাপী 64 জেলায় তোমাদের এই যে পরীক্ষাটা এটা কিন্তু অনুষ্ঠিত হবে। এবং এটা কিন্তু সবচেয়ে মজার যে ব্যাপারটা, ইন্টারেস্টিং যে ব্যাপারটা, অন্য পরীক্ষা থেকে ডিফারেন্স কোথায় এটার, এটা হচ্ছে কিন্তু একটা ওপেন বুক এক্সাম। ওপেন বুক এক্সাম মানে তুমি হচ্ছে এই পরীক্ষার সময় যে কোনো বই ইচ্ছা নিয়ে আসতে পারবা তোমার সুবিধা মতো। তুমি চাইলে তোমার এসএসসির বই নিয়ে আসো, ইন্টারের বই নিয়ে আসো, যেটা ইচ্ছা তোমার, যে কোনো বই ইচ্ছা, যে কোনো রাইটারের যে কোনো বই নিয়ে আসতে পারো। তবে অবশ্যই বই বলতে কিন্তু বই, এমন না যে মোবাইল দিয়ে পরীক্ষা দিতে পারবে, এরকম কিছু না কিন্তু, মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক কিছু না, যে কোনো বই নিয়ে আসতে পারো এবং সেই বই খুলে তুমি পরীক্ষা দিতে পারবা। তাহলে ভাইয়া কি এমন পরীক্ষা, মানে প্রশ্নটা তাহলে বই খুলে পরীক্ষা দিলে তো মানে সবাই সব পেরে যাবো না? না, ব্যাপারটা হচ্ছে এরকম না কিন্তু। আমরা কি নোট আনতে পারবো? হ্যাঁ, বললাম তো, তোমার যেই কোনো মানে তুমি হয়তো কোনো একটা নোট করছো, ধরো ফিজিক্স কেমিস্ট্রির উপর পরীক্ষা হবে, তো তুমি হয়তো কেমিস্ট্রি জৈব যৌগের উপর নোট করছো, তুমি চাইলে সেটা নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। বাট যেটা বললাম, যে কোনো ডকুমেন্ট, কোনো প্রিন্টেড যে কোনো কিছু আর কি, সেটা ইলেকট্রনিক কিছু না, হ্যাঁ, মানে মোবাইল থেকে কিছু দেখে দেবো এরকম কিছু না। বই বা খাতা তোমার যেটা ইচ্ছা সেটা তুমি নিয়ে আসতে পারো। আমার মনে পড়তেছে আমিও ব্যাগে করে অনেক বই টহি নিয়ে গেছিলাম। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ওপেন বুক এক্সাম, এবং এই ওপেন বুক এক্সামে কিন্তু তোমার বই নিয়ে আসতে পারবা। আর তাহলে যেটা বলছিলাম যে প্রশ্ন তাহলে কেমন হবে, যে আমি বই খুলে হচ্ছে পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, ইন্টারে বই আনতে পারবা, কোনো অসুবিধা নাই। ক্যালকুলেটর আনা যাবে, ওকে। আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে পরীক্ষা দিতে পারবা, কোনো অসুবিধা নাই। তো এখন এখানকার যে প্রশ্নটা, সেটা কিন্তু আমরা মুখস্থ বিদ্যাটাকে প্রায়োরিটি দেই না। তুমি কোন একটা টপিক বইয়ের কত ভালো মতো মুখস্থ করে আসছো সেটা না, বরং তোমার কনসেপ্ট কতটুকু ক্লিয়ার সেটা। এখন যার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তার কাছে বই থাকুক আর না থাকুক, সে কিন্তু খুব ভালোভাবে সেটা উত্তর দিতে পারবে। এই জন্যই কিন্তু তোমাদের জন্য এই যে বই খুলে যে পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা, সেটা আমরা যাতে গতানুগতিক যে মুখস্থ বিদ্যা, যে পরীক্ষার যে সিস্টেম, সেটা থেকে বের হয়ে একটা স্পেশাল আয়োজন তোমাদের জন্য। এবং এখানে কিন্তু তোমাদের 10 লক্ষ টাকার সর্বমোট শিক্ষাবৃত্তি আর পুরস্কার থাকবে। এবং ওইটা ওই যে ভাগ করা, সেই অনুযায়ী হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড আলাদা হচ্ছে ভাগ করা, সর্বমোট হচ্ছে 10 লক্ষ টাকার পুরস্কার। তো একটু হচ্ছে কোয়েশ্চেনটার ব্যাপারে তোমাদের ধারণা দিয়ে দিই। এখানে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে টোটাল 20টা। 10টা থাকবে ফিজিক্স থেকে, 10টা থাকবে কেমিস্ট্রি থেকে, দেখাই যাচ্ছে 60 নম্বর। আর হচ্ছে লিখিত প্রশ্ন থাকবে 4টা, প্রত্যেকটা 10 করে। তার মানে 2টা থাকবে ফিজিক্স থেকে, 2টা থাকবে কেমিস্ট্রি থেকে। শুধুমাত্র ফিজিক্স আর কেমিস্ট্রি, যেহেতু এই দুইটা বিষয় সবার জন্যই কমন ছিল এবারের পরীক্ষায়, তাই এই দুইটার উপর পরীক্ষাটা হবে। এবং সেখানে তোমার 40 নম্বর থাকবে, এবং সর্বমোট 100 নম্বরের পরীক্ষা হবে, যেটার জন্য সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা। সিলেবাসটা তো দেখতেই পারছো, যে এসএসসি 2021 পদার্থবিজ্ঞান ও রসায়নের যে শর্ট সিলেবাস সেটার উপর। এবং এই পরীক্ষাটা কিন্তু মানে একদম তোমাদের বোর্ড পরীক্ষা যেমন তুমি তোমার যেই জেলায় আছো, যেখান থেকে আছো সেখান থেকে দিতে পেরেছো, ঠিক সেভাবেই হবে। সিকিউ নাকি না, এগুলো সৃজনশীল প্রশ্ন না। ওই যে ধরো বুয়েটে যেরকম, তোমরা অনেকে হয়তো শুনছো বুয়েটে রিটেন পরীক্ষা হয়, বুয়েটে কিন্তু এক একটা রিটেন পরীক্ষা 10 নম্বরের করে আসে, হ্যাঁ, এক একটা রিটেন প্রশ্ন, এক একটা প্রশ্ন। তো এখানেও 4টা প্রশ্ন থাকবে 10 নম্বর করে, মানে ক খ গ ঘ না, একটা প্রশ্নই থাকবে। সেই একটা প্রশ্নের তোমার উত্তর দিতে হবে, সেটা বুঝেই যাচ্ছে হয়তো কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে বা কনসেপচুয়াল প্রবলেম থাকবে। এমন না যে কোনো একটা সংজ্ঞা থাকবে, এইটা কাকে বলে ওইটা কাকে বলে, এরকম না। কোনো একটা কনসেপ্ট বা ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেটা তোমাকে সলভ করতে হবে। তো আমি একটু এখানে টাইম গুলো আলাদাভাবে বলে দিই। তুমি দেশের যে কোনো জায়গায় থাকো না কেন, দেশব্যাপী উদ্ভাসন মেশের সকল শাখা, আর যেসব জায়গায় উদ্ভাসের শাখা নাই, সেখানেও তোমার আলাদা এক্সাম সেন্টারের ব্যবস্থা করে এই পরীক্ষাটা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর দেখো, ব্যাচ টাইমটা একটু বলে দিই। মেয়েদের জন্য সকাল 9টা বিকাল 3টা, এই দুইটা ব্যাচ টাইম থাকবে। আর ছেলেদের জন্য সকাল 10টা 15 আর সকাল 11টা 30, এই দুইটা, পাশাপাশি আরেকটা টাইম বিকাল 4টা 15। হ্যাঁ,
এই সবগুলো টাইমে তোমার পরীক্ষা দেওয়া যাবে, ফিজিক্যালি এসে পরীক্ষা দেওয়া যাবে। এছাড়া এই রিলেটেড যে জিজ্ঞাসা তোমাদের, সেটা কিন্তু এখানে দেওয়াই আছে। আমি একটু আমাদের এই পোস্টারটা দেখাই, দেখো দেখাই যাচ্ছে এখানে যে ফার্স্ট হবে সে হচ্ছে 15,000 টাকা যে এককালীন শিক্ষাবৃত্তি পাবে। হ্যাঁ, এছাড়া হচ্ছে যাবতীয় যত ডিটেলস ভাইয়া বললাম সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। ওকে। আর দেখো প্রথম 1,000-এর জন্য কিন্তু ক্রেস্ট টি শার্ট পুরস্কার হিসেবে থাকছে। পাশাপাশি হচ্ছে অংশগ্রহণকারীদের সবার জন্য কিন্তু উদ্ভাসন মেশে একটা চাবি রিং থাকবে। তার মানে তুমি যদি পরীক্ষা দিতে আসো, তোমাকে আমাদের পক্ষ থেকে এই ছোট্ট গিফটটা দেওয়া হবে। তা আমি হচ্ছে তোমাদেরকে এখানে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যে লিঙ্কে হচ্ছে তুমি যে পরীক্ষাটা মানে রেজিস্ট্রেশনটা করতে পারবা। দেখো আমি লিঙ্কটা দিয়ে দিলাম। এই যে এখানে যাবতীয় যত ডিটেলস তোমার জানা দরকার, পরীক্ষা কখন হবে, কিভাবে হবে, কোথায় হবে, সব কিন্তু এই যে ভাইয়া যে লিঙ্কটা দিলাম চ্যাট বক্সে, সেখানে তুমি যেতে পারবা। আচ্ছা, ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা কি পার্ট নিতে পারবে নাকি? অবশ্যই ভাইয়া পারবে। ইংলিশ ভার্সনে যদি তুমি হয়ে থাকো, রেজিস্ট্রেশনের সময় তোমার ভার্সনটা ইংলিশ সিলেক্ট করে রাখবা, তাহলে তোমাকে প্রশ্নটাও ইংলিশে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। বাংলা এবং ইংলিশ ভার্সনের জন্য আলাদা আলাদা প্রশ্ন থাকবে, কোনো সমস্যাই হবে না, কোনো চিন্তা করতে হবে না। আর যেটা হচ্ছে কারো যদি এরপরও কোনো হচ্ছে প্রবলেম হয়, এই যে দেখো নিচে একটা নাম্বার দেওয়া আছে 09666775566, এটা হচ্ছে আমাদের হেল্পলাইনের নাম্বার। তোমরা যদি কোনো সমস্যায় পড়ো যে রেজিস্ট্রেশন করতে অসুবিধা হচ্ছে বা যে কোনো ধরনের প্রবলেম, তুমি দুইভাবে রেজিস্ট্রেশন করতে পারবা। তুমি ফিজিক্যালিও যে রেজিস্ট্রেশন করতে পারবা উদ্ভাসন মেশের ব্রাঞ্চে, আবার অনলাইনেও রেজিস্ট্রেশন করতে পারবা। তোমার যদি কোনো সমস্যা হয় তুমি চাইলে এই নাম্বারটাতে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারো, যদি তোমার রেজিস্ট্রেশন করতে কোনো সমস্যা হয়ে থাকে। আচ্ছা, আমি জাস্ট একটু ছোট্ট একটা রেসপন্স এখন দেখি। তোমরা কি কে কে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছো এই প্রোগ্রামটায়? রেজিস্ট্রেশন কার কার করা হয়েছে একটু যদি দেখি। আর কারো যদি সমস্যা থাকে, এখানে একটা কিউএনএ বক্স দেখা যাচ্ছে, তোমরা কিউএনএ বক্সে লিখে রাখো যে রেজিস্ট্রেশন সংক্রান্ত বা যে কোনো কনফিউশন এটা রিলেটেড যদি থাকে। আমরা হচ্ছে তোমাদের ক্লাসটা যখন শুরু হবে তখন আমরা এরপর আস্তে আস্তে এগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ম্যাক্সিমাম রেজিস্ট্রেশন করে ফেলেছো, যাক দেখে ভালো লাগলো, অনেক অনেক রেজিস্ট্রেশন। আর আরেকটা কথা বলে রাখি, আমার সময়ের পরীক্ষার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, পরীক্ষাটা বুঝতেই পারছো যে এখানে আমাদের যেই কনসেপ্ট কার কেমন সেটা যাচাই করার একটা ব্যাপার আছে। হ্যাঁ, বই খুলে তুমি পরীক্ষা দিতে পারবা, বই থেকে হয়তো কোনো একটা সূত্র দেখে নিতে পারছো, কিন্তু তোমার কনসেপ্টটা কেমন সেটা কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে। আর সত্যি কথা বলতে আমাদের সময়ের কথাই যদি বলি, যারা হচ্ছে এই যে এসএসসি উদ্ভাসিত মুখ যেটা, এই পরীক্ষায় হচ্ছে যারা তখন আমাদের সময় ভালো করেছিল, অনেক ভালো করেছিল, টপ 10 বা এই ধরনের রেজাল্ট করেছিল, এদের অনেকেই কিন্তু পরবর্তীতে যখন অ্যাডমিশনের টাইম আসে তখন কিন্তু বেশ ভালো ভালো রেজাল্ট করে, মানে মোটামুটি সব জায়গায় তোমার চান্স পাওয়া বা বিভিন্ন জায়গায় তোমার ধরো বুয়েটে 100-র মধ্যে থাকা বা ঢাকা ইউনিভার্সিটিতে ভালো করা, এরকম করে। তো এমন হচ্ছে ব্যাপারটা যে কলেজ লাইফেও হচ্ছে তুমি তোমাকে অনেকটুকু ইমপ্রুভ করতে পারবা, কিন্তু এই যে এসএসসি লেভেলেই যাদের বেসিকটা স্ট্রং বা এই পরীক্ষার যে ধরনের প্রশ্ন হয় সেই পরীক্ষাটায় যারা ভালো করে করতে পারে তারা কিন্তু ভবিষ্যতেও ভালো করতে পারে। তো তুমি কিন্তু এই কম্পিটিশনের মাধ্যমে আর যাই হোক, ভালো খারাপ যাই করো না, কিন্তু একটু যাচাই করতে পারবে যে তোমার ব্যাচের যারা আছে তাদের মধ্যে তোমার অবস্থাটা কেমন। কারণ ওই যে ইউনিভার্সিটিতেও যে তোমার ভর্তি পরীক্ষাগুলো হবে সেগুলোতে এই ধরনের কনসেপচুয়াল প্রশ্নই আসবে, তো সেটা থেকে তুমি একটা আইডিয়া পাবা। আচ্ছা, এটা গেল উদ্ভাসিত মুখের ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা তোমাদের, তো এরপর যেটা বললাম কলেজে তোমরা ক্লাস শুরু করবা সামনে, এবং এসএসসি পরীক্ষার রেজাল্টের পরে হচ্ছে কলেজে অ্যাপ্লাই করার একটা ব্যাপার থাকে। সেই ক্ষেত্রে তোমরা হয়তো জানো যে নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ, এই কলেজগুলোতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র জিপিএ এর ভিত্তিতে নেওয়া হয় না। জিপিএ এর পাশাপাশি এরা বিগত অনেক বছর ধরেই, আমাদের সময় ভর্তি পরীক্ষা হয়েছিল, আমরাও দিয়েছিলাম, ভর্তি পরীক্ষা নিয়ে আসছে একটা আলাদা করে। তো এই যে তোমরা যদি কলেজ ভর্তির যে প্রস্তুতি সেটা যদি আগে থেকে এগিয়ে থাকতে চাও, তোমরা কিন্তু 2 ডিসেম্বর থেকে এই প্রোগ্রামটা তোমাদের শুরু হচ্ছে। আমি এই প্রোগ্রামের যে লিঙ্কটা সেটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে এসএসসি পরীক্ষার রেজাল্টের পর এখন পর্যন্ত যে সময়টা তোমাদের হাতে থাকবে কলেজ শুরু হওয়ার আগ পর্যন্ত, হ্যাঁ এসএসসি পরীক্ষার রেজাল্টের আগ পর্যন্ত আর কি, এই সময়টা তুমি যদি ভালোভাবে কাজে লাগাতে পারো, অবশ্যই এটা একটা ভালো ওয়ে হতে পারে। এটা দেখো দুইটা লাভ হবে। একটা হচ্ছে এই ক্লাসগুলোতে কিন্তু যেই ধরনের প্রবলেম করানো হয় ডেফিনেটলি এসএসসি পরীক্ষার পরবর্তী, যেহেতু এসএসসি স্ট্যান্ডার্ড তো করানো হয়, পাশাপাশি হচ্ছে তোমার যেটা কলেজ স্ট্যান্ডার্ড কিছু অ্যাডভান্স প্রবলেম যেগুলো হয়তো মাঝে মাঝে কলেজে ভর্তি পরীক্ষায় এসে থাকতে পারে, সেগুলোও কিন্তু করানো হয়। তো এই যে প্রোগ্রামটা এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে হবে। আবার একটু আমি ক্লিয়ার করে নিই ব্যাপারটা, উদ্ভাসিত মুখ একদিনের যে পরীক্ষাটা যেটা বললাম 26 নভেম্বর, সেটা কিন্তু টোটালি ফিজিক্যালি 64টা জেলায় হবে। আর এই যে তোমার কলেজ অ্যাডমিশন যে প্রোগ্রামটা এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে হবে। 32টা জুম ক্লাস থাকবে, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, সব ডিটেলস এখানে দেওয়াই আছে। আরেকটা ব্যাপার না বললেই না, এখানে কিন্তু তুমি 8টা প্রিন্টেড প্রশ্ন ব্যাংক পাবা। তার মানে হচ্ছে যে কোয়েশ্চেন ব্যাংক যেটা হচ্ছে প্রত্যেকটা বিষয় ভিত্তিক, সেখানে কিন্তু তুমি পেয়ে যাবা। এটা ক্লাসটা শুরু হচ্ছে তোমার 2 ডিসেম্বর থেকে, এবং এই মুহূর্তে একটা ছাড়ে ভর্তি চলছে, তুমি চাইলে এখান থেকেও দেখে নিতে পারো। রুটিনটা হচ্ছে শীঘ্রই আশা করি আপডেট করা হয়ে যাবে, সেখানে তুমি কোন দিন কোন ক্লাস কোন পরীক্ষা সেটাও বিস্তারিত জেনে যাবা।
আর এই সবগুলো ক্লাস কিন্তু তোমার ভিডিও রেকর্ডিং পিডিএফ এগুলো থেকে যাবে। তার মানে তুমি যদি কোনো ক্লাস মিস করো বা বারবার যদি দেখে নিতে চাও, তাহলে কিন্তু পরবর্তীতে দেখে নিতে পারবে। আর যারা ইংলিশ ভার্সনে আছো তাদের জন্য আবার একই কথা, ইংলিশ ভার্সনের জন্য কিন্তু আলাদা ইংলিশ ভার্সনের জন্য ব্যাচ থাকে, প্লাস ম্যাটেরিয়ালস বলো, কোয়েশ্চেন বলো, এই সব কিছু হচ্ছে আলাদা থাকে। আচ্ছা, যেমন আমি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখলাম, অনেকে হয়তো আগে কোনো না কোনো কোর্সে আমাদের সাথে রেজিস্ট্রেশন করা ছিল, অনলাইনে হোক বা অফলাইনে হোক, ফিজিক্যালি হোক, রেজিস্ট্রেশন করা ছিল। তাদেরও হচ্ছে যেটা করতে হবে, ওই যে তোমার আগের যে রেজিস্ট্রেশন নাম্বারটা, সেটা দিয়ে ঢুকে উদ্ভাসিত মুখের জন্য আলাদা রেজিস্ট্রেশন করে নিতে হবে। তোমার এখানে রেজিস্ট্রেশন করা আছে উদ্ভাসের ওয়েবসাইটে, কিন্তু এই কোর্সটা বা এই পরীক্ষার জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। উদ্ভাসিত মুক্ত সবার জন্য ফ্রি। আশা করি এটা সবাই হচ্ছে স্বল্প সংখ্যক ভাবে অংশগ্রহণ করবা। আর যেটা বললাম কলেজ অ্যাডমিশন টেস্টের ব্যাপারটা, এই কলেজ অ্যাডমিশন পরীক্ষাকে মাথায় রেখে তোমাদের জন্য এই কোর্সটা, যাদের মনে হয় যে এখন থেকে প্রিপারেশনটা এগিয়ে রাখলে ভালো হয়, তোমার নটরডেম কলেজে পড়ার ইচ্ছা বা হলি ক্রস কলেজে পড়ার ইচ্ছাটা অনেক আগে থেকেই এনশিওর করতে চাও, কোনো রিস্ক নিতে চাও না, সেই ক্ষেত্রে বলাই যায় যে প্রস্তুতিটা তোমাকে এগিয়ে রাখবে। হ্যাঁ, আচ্ছা। আর ফাইনালি হচ্ছে আজকে আমরা যে জন্য আসছি, আমাদের যে এইচএসসি আইসিটি যে অ্যাডভান্স কোর্সটা হবে, সেটার কথা আসলে না বললে না। এটা আসলে ভাইয়ারা যখন আইসিটি ক্লাস নেবেন তোমাদেরকে আরো ভালোভাবে বলবেন। বাট যে কথাটা আমরা তো একটু আগে সময়ের একটা ব্যাপার বললাম, যাদের হচ্ছে পরবর্তীতে ভালো করার সুযোগ আছে আইসিটি রিলেটেড সাবজেক্ট গুলোতে, কম্পিউটার সায়েন্স বলো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলো, এই ধরনের বিভিন্ন সাবজেক্টে যাদের পড়ার ইচ্ছা আছে, তারা হচ্ছে এখন থেকে এইচএসসি এর আইসিটির বেসিকটা স্ট্রং করে রাখতে পারো। কারণ দেখা যায় কি, যখন আমাদের কলেজের ক্লাস শুরু হয়ে যায়, আমাদের ফোকাসটা অনেক বেশি থাকে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সায়েন্সের অন্যান্য সাবজেক্টগুলোর উপর। আইসিটি হয়তো মার্কসটা একটু কম ওইগুলোর থেকে, বা হচ্ছে আমরা সব মিলে বইটা একটু ছোট দেখে মনে হয় যে গুরুত্ব একটু কম দেওয়া হয়, সময়টা কম দেওয়া হয়। তো এই যে কলেজ শুরু হওয়ার আগেই তোমার যদি এই যে সর্বমোট এখানে 25টা ক্লাসের মাধ্যমে, এই প্রোগ্রামটাও কিন্তু সম্পূর্ণ অনলাইনে, এবং এই কলেজ অ্যাডমিশনের কোর্সটাও এটাও কিন্তু সম্পূর্ণ অনলাইনে। তবে একটা কথা না বললেই না, কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে তোমরা বলেছো পরীক্ষার যে ব্যাপারটা, কলেজ অ্যাডমিশন টেস্টের এই কলেজ অ্যাডমিশনের এই কোর্সে দেখা যাবে কি তোমার কিছু বড় পরীক্ষা নেওয়া হবে। যেমন ধরো উইকলি এক্সাম বা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট কিছু নেওয়া হবে। এই ফাইনাল মডেল টেস্ট গুলো কিন্তু তোমরা উদ্ভাসের ব্রাঞ্চে ফিজিক্যালি যেয়ে দিতে পারবে। এই যে দেখো, সাবজেক্ট ফাইনাল আর ফাইনাল মডেল টেস্ট, এই এক্সাম গুলো 16 সেট আর এখানে 10 সেট, এগুলো কিন্তু আবার তোমরা ফিজিক্যালি যেয়ে দিতে পারবা। আর তোমরা যেভাবেই ভর্তি হও না কেন, প্রিন্টেড প্রশ্ন ব্যাংকটা কিন্তু তোমরা ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিতে পারবা। আরেকটা কথা, স্পেশাল ব্যাপার যেটা, আমরা কিন্তু আমাদের এখান থেকে কোর্স শেষে ডেমো ভাইভারও আয়োজন করে থাকি। তার মানে এই কোর্সের আন্ডারে শুধুমাত্র তোমাদের যে রিটেন এমসিকিউ প্র্যাকটিস করানো হবে তা না, নটরডেম কলেজ বা হলিক্রস কলেজ, এই কলেজের ভাইভা গুলো কেমন হয় সেটাও একটা ডেমো ভাইভা আমরা এখানে নিয়ে থাকবো। আচ্ছা, আর এইচএসসি আইসিটি অ্যাডভান্স কোর্সে ছিলাম আমরা। এই কোর্সটা হচ্ছে সর্বমোট তোমার এই যে 11 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, এবং এটার ফিটা এখানে দেওয়া আছে। রুটিনটা আশা করি এটাও আপডেট হয়ে যাবে। আর এখানেও তোমার বাংলা ইংলিশ ভার্সনের জন্য আলাদা ব্যাচ থাকবে। এবং দেখো, আমি এখানে ব্যাচ টাইমটাও বলে দিচ্ছি, ইংলিশ ভার্সনের জন্য দুপুর 2:30টা, আর বাংলা ভার্সনের জন্য কিন্তু সকাল 9টা, সকাল 11:30, 11টা 15, আর হচ্ছে দুপুর 2:30টা। সো কয়েকটা ব্যাচ টাইম থাকছে। তোমরা, আমি তোমাদের জন্য যে আয়োজনগুলো উদ্ভাসের এই মুহূর্তে চলছে সবগুলোর ব্যাপারে একটা ধারণা দিয়ে দিলাম। আশা করি অনেকে সবগুলোতে পার্টিসিপেট করবে। আর যাদের হচ্ছে যেটা সুবিধা সেই অনুযায়ী পার্টিসিপেট করবে। স্পেশালি উদ্ভাসিত মুখ 26 তারিখে যেহেতু পরীক্ষাটা হচ্ছে, এবং যেহেতু ফ্রিতে পরীক্ষাটা দেওয়া যাচ্ছে, এবং যেটা বললাম যে এই পরীক্ষা দিলে তুমি তো এখন ফ্রি আছো, মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যে তুমি আসলে ভবিষ্যতে কেমন ভালো করতে পারো, প্রশ্নটার ব্যাপারে একটা আইডিয়া হয়ে যাবে আর কি এই পরীক্ষাটা দিলে। তো সব মিলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই হচ্ছে মূল কথা। আর যদি কোনোভাবে তুমি ভালো করতে পারো, সেই ক্ষেত্রে তো পুরস্কারের ব্যবস্থা থাকছেই। যাই হোক, তো তোমরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো কিউএনএ বক্সে জানাতে পারো। আপাতত আমরা হচ্ছে ক্লাসের দিকে চলে যাই। আমরা এই ক্লাসের সময় একটা ব্রেক দিব, তখন এই সংক্রান্ত তোমাদের যদি কোনো কনফিউশন থাকে সেটা আমরা আবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। অর্ক, শুনতে পাচ্ছ? হ্যালো ভাইয়া, দীপ ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। ফারমিন ভাই ক্লাসটা কন্টিনিউ করবে। আচ্ছা, ফাহমিন ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ দীপ্র, আমার কথা ক্লিয়ার? জি ভাইয়া, আসসালামু আলাইকুম, ক্লিয়ার ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি সাথে শুরু করি, ঠিক জি আছে? ভাই, আমি স্ক্রিনটা শেয়ার অফ করলাম। করতেছি। জি। ওকে, থ্যাংক ইউ। সো প্রথমে আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমেই দীপ্রকে ধন্যবাদ জানাই যে দীপ্র খুব সুন্দর করে তোমাদের সামনে যে ভাষার যে প্ল্যান গুলো আছে সেই প্ল্যান গুলো তোমাদের সাথে খুব সুন্দর করে ডিসকাস করলো। আমার কাছে মনে হয় যে এই যে সময়টা আছে, এই সময়টাকে একটু ইউটিলাইজ করা উচিত। সব এতদিন ধরে আমরা করোনার কারণে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে আমাদের পড়াশোনার মধ্যে একটা গ্যাপ পড়ে গিয়েছিল। বাট আমি মনে করি যে এখন সামনে যেই, যেহেতু পরিস্থিতিটা অনেক বেশি স্বাভাবিক, তো আমরা আশা করতে পারি যে আমরা আগে যেরকম আমাদের যে ফুল সিলেবাসে যে আমাদের পরীক্ষাগুলো হতো সেইভাবেই ইনশাআল্লাহ আমাদের সামনে পরীক্ষাগুলো হবে।
সো প্রথমেই আমি একটু ছোট করে বলিনি, যদিও ভাইয়া কথাগুলো বলছে, আমি একটু ছোট করে বলিনি যে আইসিটি যে অ্যাডভান্স কোর্সটা এটা আগে কেন পড়ার দরকার। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে আমরা যখন কলেজে উঠি, তোমরা যদি তোমাদের প্রত্যেকেরই সিনিয়র যারা ভাই আপু আছে সবাই কাছে একটু জিজ্ঞেস করতে পারো, সবাই একটা কথাই বলবে যে কলেজে ওঠার পর সবার ফোকাসটা কোন দিকে চলে যায়। সবার ফোকাস থাকে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সাবজেক্ট গুলো সবাই পড়তে চায়। এবং এই সাবজেক্ট গুলো যেহেতু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই থাকে, সো একটা বই ফার্স্ট ইয়ারে পড়ানো হয়, আরেকটা সেকেন্ড ইয়ারে পড়ানো হয়। সো ওই কারণে দেখা গেল যে অনেকের ফোকাসটা থাকে যে না এত বড় সিলেবাস কিভাবে কমপ্লিট করব, এইভাবে সবাই একটু চিন্তা করে। কিন্তু যে আইসিটির যে জিনিসটা, আইসিটিটা অনেকটাকে তোমরা এইভাবে বলতে পারো যে বাসার যে সবচেয়ে অবহেলিত যে শিশুটা থাকে তার মতো অবস্থা হয়ে যায় অনেক ক্ষেত্রে। যে সবাই চিন্তা করে যে ঠিক পরীক্ষার আগে পড়ে নিব, কেউ এটাকে এত পাত্তাও দিতে চায় না। বাট আমার কাছে যেটা মনে হয়, তোমরা যদি তোমাদের কলেজ ক্লাস শুরু হওয়ার আগে আইসিটি সিলেবাসটাকে একবার কমপ্লিট করে ফেলতে পারো, আমি বলতেছি না যে একেবারে তুমি মানে আইসিটির এখনই সব পড়ে ফেলতে হবে, যে একেবারে বোর্ড পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নিয়ে যেতে হবে, ব্যাপারটা ওরকম না। তুমি যদি একবার বইটাকে একটু কভার করে রাখতে পারো, পরবর্তীতে যেটা হবে যে যখন তোমার কলেজের ফার্স্ট ইয়ারের ইয়ার ফাইনাল পরীক্ষা হবে, সেকেন্ড ইয়ারের পরীক্ষাগুলো হবে, তখন জাস্ট তুমি এই যে উদ্ভাসের যে নোট, উদ্ভাসের যে স্লাইড গুলা বা আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো থাকবে, এই ক্লাসগুলো দেখে তুমি কিন্তু খুব সহজেই কিন্তু তুমি তোমার পরীক্ষার গুলা অ্যাটেন্ড করতে পারবা। সো আমি, এবং এটা শুধুমাত্র এখন না, তোমরা যদি একটু খেয়াল করে দেখো, উদ্ভাসের এই কার্যক্রমটা কিন্তু শুধু এই বছর না, এটা কিন্তু উদ্ভাসের অনেক বছর ধরে চলে আসতেছে, যে আইসিটির এই অ্যাডভান্স কোর্সটা, এবং আমাদের যে স্টুডেন্টরা এই অ্যাডভান্স কোর্সটার মাধ্যমে একটু সিরিয়াসলি আগে থেকে আইসিটিটা কমপ্লিট করে রাখছে, ওরা কিন্তু একটা খুব হেড স্টার্ট পাইছে। কেন হেড স্টার্ট বলবো? কারণ তারা দেখা গিয়েছে যে কলেজে যখন ক্লাস শুরু হয়, ক্লাস শুরু হলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ওইটার দিকে বেশি মনোযোগ দিতে পারে। আইসিটিটা তাদের চিন্তামুক্ত থাকে, কারণ আইসিটি কোর্স তাদের একবারে কমপ্লিট হয়ে গেছে। সো আমি তোমাদেরকে বলবো একটু চিন্তা করে দেখো। আর আজকের যে আমাদের যে ক্লাসটা আছে, আমার এই ক্লাসটার মধ্যে আমার যে গোলটা থাকবে, সেই গোলটা হচ্ছে যে তোমাদেরকে একটু পরিচয় করে দেওয়া যে আমরা এই প্রোগ্রামে কি কি শিখবো। কারণ ডেফিনেটলি একটা ক্লাসে তো ফুল বইয়ের কোনো টপিকই কভার করা সম্ভব না, কারণ ভাইয়া তোমাদেরকে বললো অ্যারাউন্ড 25টা লেকচার তোমরা পাবা। সো আজকের একটাই কথা যে আমরা আসলে কি কি আইসিটি বইয়ে আছে, এই জিনিসটার হচ্ছে একটা তোমাদেরকে হাই লেভেল একটা ওভারভিউ দিয়ে আমি জাস্ট তোমাদেরকে একটু পরিচয় করে দিব যে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো। ওকে, আমি একটু জাস্ট জিজ্ঞেস করতেছি, আমার কথা কি সম্পূর্ণ ক্লিয়ার যারা আছো, বিপ্র বা অর্ক? জি ভাইয়া, একদম ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে টপিকটা আছে আমরা টপিকটার দিকে যাই। সো প্রথমে যে জিনিসটা আমি জাস্ট তোমাদের জন্য প্রথমে যে জিনিসটা নিয়ে আমি ডিসকাস করতে চাচ্ছি, যে আসলে আমাদের এই আইসিটি যে বইটা আছে, আইসিটি বইটার মধ্যে কি কি চ্যাপ্টার আছে। আইসিটি বইটার মধ্যে কি কি চ্যাপ্টার আছে, আমি যতক্ষণ দীপ্র কথা বলতেছিল আমি খেয়াল করতেছিলাম অনেকে কিউএনএ তে বা চ্যাট বক্সে লিখতেছিল যে ভাইয়া প্রোগ্রামিং শিখতে চাই বা ওয়েব ডিজাইন শিখতে চাই, এই বিষয়গুলো নিয়ে অনেক কয়েকটা কোশ্চেন ছিল। সো আমাদের যে জিনিসটা আছে আইসিটির ক্ষেত্রে, টোটাল তোমাদের বইয়ের মধ্যে আমাদের টোটাল চ্যাপ্টার আছে 6টা। আজকে আমরা যে কাজটা করবো, এই প্রতিটা চ্যাপ্টার সম্পর্কে একটু একটু আইডিয়া দিব যে কোন চ্যাপ্টারে কি আছে, কোন চ্যাপ্টারে কি আছে। যেমন কয়েকটা চ্যাপ্টার তোমরা নাম শুনেই বুঝতে পারতেছো, যেমন চ্যাপ্টার 5 এর মধ্যে এখানে বলা আছে কি, চ্যাপ্টার 5 এর মধ্যে বলা আছে হচ্ছে প্রোগ্রামিং ভাষা। সো প্রোগ্রামিং ভাষা, এখানে আমরা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি ডিটেইল আমরা ক্লাসে আলোচনা করবো। আজকে হয়তো আমি তোমাদেরকে ছোট একটা এক্সাম্পল দিব, ছোট একটা ডেমো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে রান করতে হয় সেই জিনিসটা আমি আজকে দেখাবো। সো যারা ক্লাসে আছো তারা যদি একটু শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখলে ইনশাআল্লাহ তোমরা একটা ছোট একটা প্রোগ্রাম দেখতে পারবা। বাট আমি একেবারে বলতেছি না যে আজকে তুমি সবকিছু শিখে ফেলবা, কারণ আজকে জাস্ট হচ্ছে তোমাকে জাস্ট একটা আইডিয়া দেওয়া, যাতে তোমরা এবং তোমাদের জন্য কি ওয়েট করতেছে সেটা আমরা একটু পরিচয় করে দেওয়ার জন্য। আমরা আর কি দেখবো, যেমন আমরা চ্যাপ্টার 4 এ আমরা কি দেখবো, চ্যাপ্টার 4 এ আমরা দেখবো যে ওয়েবসাইট ডিজাইন। সো নিশ্চয়ই সবাই ওয়েবসাইট ডিজাইন বা ওয়েবসাইট কি জিনিস এটা সম্পর্কে সবার আইডিয়া আছে। যেমন ভাইয়া তোমাদের একটা udbhas.com-এ গিয়ে তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কোর্সের আইডিয়া দেখাচ্ছিল, এটা কিন্তু একটা ওয়েবসাইট। সো ওয়েবসাইট ডিজাইনের কনসেপ্টটা হচ্ছে যে কিভাবে একটা ছোট একটা ওয়েবসাইট বানানো যায়। আমরা বেসিক যে আইডিয়াটা আছে, বেসিক আইডিয়াটা আমরা এই কোর্সে দেখবো, এবং আমাদের বইয়ে যতটুকু কন্টেন্ট আছে বইয়ের কন্টেন্টটা আমরা কভার করবো। এখন তুমি বলো ভাইয়া, আমি কি ওয়েবসাইট ডিজাইন শিখে আমি কি একেবারে খুব মানে ফেসবুকের মতো একটা ওয়েবসাইট বা ইউটিউবের মতো একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারবো? ব্যাপারটা ওইরকম না। ব্যাপারটা হচ্ছে যে তোমাকে আমি একটা আইডিয়া দিব, তোমার যদি আগ্রহ থাকে তুমি এরপরে অনলাইনে অনেক টিউটোরিয়াল আছে, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, ওইগুলা দেখে তুমি ওয়েবসাইট ডেভেলপমেন্টের উপর অনেক কাজ তুমি শিখতে পারবা। এবং তোমরা অনেকে হয়তো একটা টার্মের নাম শুনে থাকবা যে ফ্রিল্যান্সিং করা। সো ফ্রিল্যান্সিং এর দিকেও তোমাকে এই ওয়েবসাইট ডিজাইন তোমাকে একটা আইডিয়া দিবে। সো আমরা জাস্ট
কোর্সের কন্টেন্ট কভার করার সাথে সাথে আমি জাস্ট তোমাদেরকে ওই যদি সুযোগ হয় ওই ক্লাসগুলোতে আমরা ওই বিষয়গুলো নিয়ে একটু হালকা আলোচনা করবো। সো চ্যাপ্টার 4-এ আমাদের জন্য থাকবে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। চ্যাপ্টার 6 যেটা আছে, চ্যাপ্টার 6 আমরা একটু পরে আমরা সব ডিটেল 1 বাই 1 আসবো, বাট নাম থেকেই বোঝা যাচ্ছে যে ডেটাবেস ম্যানেজমেন্ট। সো ডেটাবেস কি এই বিষয়গুলো আমরা পড়বো। আর প্রথম দুইটা চ্যাপ্টার তোমরা নাম দেখে বুঝো যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব এবং বাংলাদেশ প্রেক্ষিত। সো তুমি বুঝতেই পারছো যে এটা অনেকটা থিওরিটিক্যাল জিনিস, যে তথ্য প্রযুক্তির বর্তমানে ট্রেন্ড কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। কমিউনিকেশন সিস্টেম অর নেটওয়ার্কিং, কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কিং, এগুলো আমরা জাস্ট, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে এই যে ভাইয়া আপনাদের যে টোটাল বইটা আছে, বইয়ের মধ্যে ভাইয়া সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা সবচেয়ে বেশি গুরুত্ব আমরা কোন চ্যাপ্টার গুলোকে দিব, আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব হচ্ছে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5। এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এবং তোমরা যখন উদ্ভাসের যে রুটিনটা হোপফুলি তোমরা খুব দ্রুত পেয়ে যাবা, এবং রুটিনটা পেলেও তোমরা দেখবা যে এই তিনটা চ্যাপ্টারের উপরে আমাদের মেজরিটি ক্লাস থাকবে এবং এইগুলো আমরা কভার করবো। বাট এই জিনিসগুলো কভার করতে বেশি সময় লাগবে না, এগুলো একটু ডিটেইলে গিয়ে দেখতে হবে। সো আসো আমরা 1 বাই 1 প্রতিটা চ্যাপ্টারে কি কি আছে সেই জিনিসগুলো নিয়ে একটা আইডিয়া করি, দেন আমরা মাঝে আমরা একটা ব্রেক নিব। ব্রেকে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে কোশ্চেনগুলো অ্যান্সার করবো। এবং আমি জাস্ট এখন একটু রিকোয়েস্ট করবো সবাইকে যে এখন থেকে যেহেতু আমি একটু আইসিটি রিলেটেড জিনিসগুলো পড়াবো তোমাদের, সো আমি আশা করবো যে যারা চ্যাট বক্সে বা কিউএনএ তে কোশ্চেন করতেছো, আমি রিকোয়েস্ট করবো যে তোমরা যদি একটু পড়াশোনা রিলেটেড কোশ্চেন গুলো করো, কারণ তোমাদের অনেকগুলো ভাইয়া আছে যারা তোমাদের পড়াশোনা রিলেটেড যদি কোনো কিছু না বুঝতে পারো সেগুলোর অ্যান্সার তোমাদেরকে দিবে। সো আপাতত আমরা একটু রাখি, দেন আমরা আবার যখন ব্রেক টাইম হবে, ব্রেক টাইমে তোমাদের যদি উদ্ভাসের কোনো কোর্স রিলেটেড কোনো কনসেপ্ট থাকে যে ভাইয়া কখন ভর্তি হতে পারবো, কিভাবে ভর্তি হতে পারি, সো ওই বিষয়গুলো আমরা তখন উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসলে আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবো। প্রথমে আমরা কোন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো? সো প্রথমে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3-তে কি আছে? চ্যাপ্টার 3-তে আছে হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সো ডিজিটাল ডিভাইস কি জিনিস, ডিজিটাল ডিভাইসের কনসেপ্ট গুলো আমরা 1 বাই 1 সামনে দেখবো। বাট আজকে আমাদের মেইন গোলটা হচ্ছে একটু সংখ্যা পদ্ধতি জিনিসটা একটু বোঝা। সংখ্যা পদ্ধতি জিনিসটা কি? সংখ্যা পদ্ধতি মানে তো তুমি বুঝতেই পারতেছো যে ভাইয়া আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা আমাদের সংখ্যাগুলোকে কিভাবে লিখে থাকি। ধরো তুমি এইভাবে লিখতেছো 1 2 3, সো তুমি কয়েকটা ডিজিট দিয়ে তুমি জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছো। বাট যখন মানুষ এইরকম সংখ্যা পদ্ধতি ছিল না, তখন মানুষ কিভাবে কাজ করতো? প্রশ্ন আসতে পারে না যে ভাইয়া যখন এরকম কিছু ছিল না তখন মানুষ কিভাবে কাজ করতো? আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখাই। যেমন প্রাচীন কালে মানুষ দেখা গেল ধরো এইভাবে তারা গণনা করতো যে একটা স্টিক থাকলে একটা স্টিককে সে কি হিসাবে কাউন্ট করতো, একটা স্টিককে সে 1 হিসাবে কাউন্ট করতো, দুইটা স্টিককে সে 2 হিসাবে কাউন্ট করতো, তিনটাকে সে 3 দিত। অথবা সে এইভাবে আস্তে আস্তে যেতে যেতে তো আলটিমেটলি তার স্টিক দিয়ে তো আর তুমি কি 10,000 কি স্টিক দিয়ে রাখতে পারবা না। তো 10,000-এর জন্য তার একটা আঙ্গুল দিত। আঙ্গুল মানে 10,000। সো একটা ব্যাংক মানে হচ্ছে 1,00,000। সো এরকম ভাবে তারা হচ্ছে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করতো, এইভাবে হচ্ছে তারা সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করতো। আমরা আসি একটু এই জিনিসটা একটু ডিটেল আমরা দেখবো, দেন আমি তোমাদের জন্য কয়েকটা কোশ্চেনও জিজ্ঞেস করবো। সো ফার্স্ট অফ অল এটা চিন্তা করো, এটা হচ্ছে ইজিপ্টিয়ান নাম্বার সিস্টেম, মিশরীয় নাম্বার পদ্ধতি। মিশরীয় নাম্বার পদ্ধতিতে কি ছিল সবাই একটু মনোযোগ দাও। মিশরীয় নাম্বার পদ্ধতি তারা কি করতো, তারা একটা স্টিক, সবাই একটু মনোযোগ দেয় এই পার্টটা একটু বোঝার চেষ্টা করি। একটা স্টিক দিয়ে সে কি বুঝাতো? একটা স্টিক দিয়ে সে বুঝাতো হচ্ছে 1 কে। সে এরকম একটা বোন, সে বোন দিয়ে সে বুঝাতো হচ্ছে বোন বা হাড্ডি দিয়ে সে বোঝাতো হচ্ছে 10। সে এরকম একটা কয়েল বা দড়ি দিয়ে সে বুঝাতো হচ্ছে 100 কে। সে একটা ফুল বা লোটাস ফ্লাওয়ার এটাকে দিয়ে বুঝাতো 1,000 কে। সো এরকম ভাবে তার জন্য কোনটা মানে কত এটার একটা লিস্ট আমি এখানে তোমাদেরকে দিয়েছি। যেমন তোমাকে যদি একটা আঙ্গুল থাকে, আঙ্গুল মানে কি? আঙ্গুল মানে হচ্ছে তোমাদের জন্য 10,000। সো আমরা এই জিনিসটা আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম। সো এটা ছিল হচ্ছে মিশরীয় নাম্বার পদ্ধতিতে। সো মিশরীয় নাম্বার পদ্ধতিতে তুমি যদি বলো যে ভাইয়া মিশরীয় নাম্বার পদ্ধতিটা যদি আমরা বুঝতে চাই, মিশরীয় এখন কি ভাইয়া আমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে না? এখন এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট বুঝো ভাইয়া কি বলতেছে, একটু একটু শুনো, হোপফুলি বুঝতে পারবা যে জিনিসটা আসলে কি। এখন তাহলে তোমরা আমাকে বলো দেখি, তারা নাম্বারটা কিভাবে ক্যালকুলেট করতো? নাম্বারটাকে তারা এভাবে ক্যালকুলেট করতো না যে একটা স্টিক মানে 1, দুইটা স্টিকে তারা কি বলতো? দুইটা স্টিকের জন্য তারা বলতো হচ্ছে 2, তিনটা স্টিকে 3, চারটা স্টিকের জন্য 4। সিমিলার ওয়েতে একটা বোন মানে কি? একটা বোন মানে হচ্ছে তাদের 10। দুইটা বোন মানে কি? দুইটা বোন মানে হচ্ছে ডেফিনেটলি 20। সো আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি এইটা মানে কত, তাহলে বুঝতেই পারতো স্যার, তুমি বলতে পারছো ভাইয়া দুইটা বোন আছে, দুইটা বোনের জন্য কত আসবে? দুইটা বোনের জন্য আমার আসবে হচ্ছে 20। আর এখানে কত আছে? এখানে আমার কাছে একটা স্টিক আছে, একটা স্টিক আছে। তো একটা স্টিকের জন্য তুমি বলতে পারো 20 আর 1 দিলে 21 হচ্ছে, তুমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো।
আমি নিশ্চয়ই কিছুটা হলেও এই পার্টটা বোঝাতে পারতেছি যে কিভাবে মিশরীয়রা গণনা করতো। আপাতত একটু বুঝো যে স্যার ভাইয়া মিশরীয়রা কিভাবে গণনা করতো। এবার দেখি তোমাদেরকে আমার একটা কোশ্চেন আছে, এইটা মানে কি? দেখি আমাকে একটু, যারা চ্যাট বক্সে আছো চ্যাট বক্সে এটার অ্যান্সার দাও। আমি একটু সময় দিচ্ছি। এই জিনিসটা মানে কোন সংখ্যাটাকে বোঝায়? এই জিনিসটা মানে কোন সংখ্যাটাকে বোঝায়? যারা বুঝতেছো তারা একটু চ্যাট বক্সে উত্তরটা দাও, দেখি কে বলতে পারে। আচ্ছা, অনেকে উত্তর দিয়ে দিয়েছে, অনেকে খুব সুন্দর করে উত্তর দিয়েছে। থ্যাংক ইউ ফর দ্য রেসপন্স। আমি দু একজনের একটু নাম বলি, কারণ এত কষ্ট করে তোমরা উত্তরটা দিয়েছো, জিনিসটা বলতে হয়। আচ্ছা, আদিবা উত্তর দিয়েছে, আবির উত্তর দিয়েছে, আলিফ উত্তর দিয়েছে, রিফান উত্তর দিয়েছে, সাদিয়া উত্তর দিয়েছে, আসিফ জামান উত্তর দিয়েছে, মোর্শেদ জিমের উত্তর হয় নাই, মোর্শেদ সাদমান হয় নাই। ওকে, আমরা একটু দেখি, আমি দেখি কিভাবে, কে আমি তোমার উত্তর হয় নাই বোঝার চেষ্টা করি। সবাই একটু মনোযোগ দাও, কিভাবে আমরা এই জিনিসটাকে ক্যালকুলেট করতে পারি। সবাই একটু মনোযোগ দাও, এখানে তোমার আঙ্গুল আছে কয়টা? সবাই একটু দেখি। তুমি বলতে পারো যে ভাইয়া এখানে আঙ্গুল আছে আমার কাছে 4টা আঙ্গুল। আমি জানি একটা আঙ্গুল মানে কত, একটা আঙ্গুল মানে হচ্ছে আমার 10,000। তাহলে 4টা আঙ্গুল মানে কত আসবে? 4টা আঙ্গুলে 40,000 চলে আসবে। 4টা আঙ্গুল 40,000। দেন তুমি বললা যে ভাইয়া এখানে ফুল আছে, ফুল কয়টা? ফুল যদি একটু হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, এখানে ফুল আছে 6টা ফুল আছে। 1 2 3 4 5 6। একটা ফুলে কত? একটা ফুল মানে 1,000, 6 ফুলে 6,000। মিশরীয়রা এইভাবে গুনতো, তোমাকে আঙ্গুল দিত 4টা, ফুল দিত 6টা, এরপরে দড়ি দিবে কয়টা? দড়ি দিলাম 2টা। 2 দড়িতে কত? এক দড়ি মানে কত? এক দড়ি মানে হচ্ছে 100। 2 দড়িতে 200, তাহলে 2 দড়ি 200। আর লাঠি দিছি কয়টা? লাঠি দিছি 6টা, 6 লাঠি, এইটা 6। দেন এই সবগুলাকে যোগ করব, সবগুলাকে যোগ করলে আমি যদি ভুল করে না থাকি এইটা অ্যান্সার আসবে। সো যারা এটা করতে পারছো তাদেরকে একটু বুঝতে হবে যে আজকে তুমি যদি ঘুম থেকে ওঠার পর তুমি হঠাৎ করে মিশরে চলে যাও, অনেক ক্ষেত্রে মুভিতে দেখা যায়, তো তুমি মিশরে গেলে তুমি একটু যোগ বিয়োগ করে কিছু একটা মানে করতে পারবা আর কি, আপাতত আমরা ধরে নিতে পারি। বাট এই জিনিসটা হচ্ছে একটা কনসেপ্ট আমাদের জন্য, এই জিনিসটা আমাদের একটা বেসিক কনসেপ্ট, আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। এটা ছিল যে মিশরীয় নাম্বার পদ্ধতি। আমি একটু পরে আবার আসবো যে এই নাম্বার পদ্ধতিটাকে কি বলে, এগুলো নিয়ে আমরা একটু পরে ডিসকাস করবো। আপাতত আমরা একটু মিশরীয় নাম্বার পদ্ধতিটা দেখলাম। আর এখন আমরা কি করি, সব একটু মনোযোগ দাও। তুমি বলতে পারো যে ভাই এখন আমরা যেই টাইপের নাম্বার পদ্ধতি গুলো ডিসকাস করি, ধরো আমরা এই টাইপের একটা সংখ্যা নিয়ে আলোচনা করি, ধরো 213। সো নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো এই জিনিসগুলো আমরা এর আগেও পড়েছিলাম, যে এই জিনিসগুলোকে আমরা বলতাম না একক, দশক, শতক, এরকম কিছু ঘরকে আমরা নাম দিতাম, এবং তুমি বলতা এটা একক, এটা দশক, এটা শতক। এবং একককে তুমি কত দিয়ে গুণ করতা? একককে তুমি গুণ করতা হচ্ছে 1 দিয়ে, দশককে 10 দিয়ে, শতককে তুমি কত দিয়ে? 100 দিয়ে গুণ করতেছো। ব্যাপারটা আসলে এরকম ভাবে আসে, 210 আর 3। সব মিলে কত আসতেছে? সব মিলে হচ্ছে এটা। এটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের, এখন আমরা যেভাবে নাম্বার গুলাকে নিয়ে কাজ করি, নাম্বার গুলাকে নিয়ে আমরা কাজ করি, এইগুলো এগুলো হচ্ছে আমাদের নাম্বার পদ্ধতি, এগুলো হচ্ছে আমরা এইভাবে গণনা করে থাকি। তো এগুলোর ক্ষেত্রে তুমি বলতে পারো যে ভাই এইগুলা মানে কি, র্যাডিক্স মানে কি, ডিজিট, পজিশন, এগুলা মানে কি। আমি ওয়ান বাই ওয়ান জিনিসগুলোকে ক্লিয়ার করবো, বাট এটা বোঝার আগে তোমাদেরকে প্রথমে যে জিনিসটা নিয়ে বুঝতে হবে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কয় প্রকার। সংখ্যা পদ্ধতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি মানে কি? অস্থানিক সংখ্যা পদ্ধতি, জাস্ট আমি একটু তোমাদেরকে জিনিসটা একটু ক্লিয়ার করে বলি, তাহলে দেখা গেল তোমাদের জন্য খুব ইজি হবে। স্থানিক নাম্বার পদ্ধতি, বা এটাকে আমরা যদি ইংলিশে বলি, এটাকে অনেক ক্ষেত্রে পজিশনাল নাম্বার পদ্ধতিও বলে। আমি বাংলা লিখে দিচ্ছি পজিশনাল নাম্বার পদ্ধতি। আর এটাকে বলা হয়েছে নন পজিশনাল। একটু সবাই মনোযোগ দাও, আমি তোমাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করব। নন পজিশনাল এটা মানে কি, সবাই একটু খেয়াল করো। আমি যদি একটা সংখ্যা লিখি এরকম 1 আর 9, আর আরেকটা সংখ্যা লিখি 9 1, এটা কি সেম? এটা কিন্তু সেম না। একটা হচ্ছে 19, একটা হচ্ছে 91, দুইটা কিন্তু আমার কিন্তু সেম না, এটা কিন্তু দুইটা কিন্তু এক নয়, একই না। কিন্তু যারা একটু মনোযোগ দিচ্ছ তারা আমার সাথে কি একটা বিষয় এগ্রি করতে পারো, যে ভাই আপনি একটু আগে যে মিশরীয় নাম্বার পদ্ধতি দেখাইছিলেন, মিশরীয় নাম্বার পদ্ধতিতে আপনি বলছিলেন এই যে 2টা দড়ি, আর 3টা 4টা হাড্ডি, আর 3টা হচ্ছে স্টিক। তার মানে কি? তার মানে তুমি বলতে পারো যে ভাই তার মানে হচ্ছে অনেকটা এরকম, 2টা দড়িতে হচ্ছে কত? 200,
তিনটা চারটার জন্য আসবে হচ্ছে 40, আর এটা মানে হচ্ছে 3। তাহলে এখান থেকে কত পাইলাম বলো দেখি, 243 যদি তিনটাকে যোগ করি। বা যারা একটু মনোযোগ দিচ্ছ তারা কি আমার সাথে এইটাই এগ্রি করো যে আমি যদি এইটাকে এইভাবে লিখতাম, তাহলে কি জিনিসটা সেম হইতো না? এই জিনিসটা কি তোমরা বিশ্বাস করো যে ভাইয়া এইখানে আমি যেইভাবেই রাখি না কেন, আমি যদি মানে এইটাকে আগে দিতাম এইটাকে পরে দিতাম, স্টিক গুলাকে আগে রাখতাম পরে রাখতাম, জিনিসটা কি একই হইতো না? এবং এখানেও খেয়াল করো এটা মানে কি, এটা মানে তুমি বলতে পারো ভাই এটা মানে 40, এটা মানে হচ্ছে 200, আর এটা মানে 3। তাহলে তিনটাকে যোগ করলে কত পাবো? তিনটাকে যোগ করলে পাচ্ছি যে 243। আমাদের আমাদের কনসেপ্টটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা ভাগকে আমরা বলতেছি হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল, যেখানে ক্রমটা গুরুত্বপূর্ণ। ক্রম গুরুত্বপূর্ণ। 19 আর 91 এক না, 213 আর 231 দুইটা কি? দুইটা আলাদা। আর স্থানিক সংখ্যা পদ্ধতি কি, অস্থানিক সংখ্যা পদ্ধতি কি, এটা হচ্ছে নন পজিশনাল। এখানে হচ্ছে তোমার ক্রম গুরুত্বপূর্ণ না, তুমি ইচ্ছা মতো সংখ্যাগুলোকে রাখতে পারো। সেখানে আমরা বলতে পারি কি, এর জন্য হচ্ছে ক্রম গুরুত্বপূর্ণ নয়। এবং তুমি আরো কি বলতে পারো যে এটা আসলে প্রাচীন সংখ্যা পদ্ধতি, তাই না? আমাদের যারা প্রাচীন সংখ্যা পদ্ধতি, প্রাচীন সংখ্যা পদ্ধতি। সো আমাদের গোলটা কি, আমরা আসলে যখন কোর্সে যাব, কোর্সে গেলে আমরা আরো ডিটেল এই জিনিসগুলো সম্পর্কে আরো আইডিয়া করবো যে সংখ্যা পদ্ধতির কনসেপ্ট গুলো কি, আগের কালে মানুষ কিভাবে গণনা করতো, আগের কালে মানুষ এইভাবে হচ্ছে প্রতিটা জিনিসকে ধরে ধরে দিত যে তোমাকে এক একটা দড়ি মানে কি, এক একটা দড়ি মানে 100, একটা ফুল দেওয়া মানে হচ্ছে 1000, একটা আঙ্গুল দেওয়া মানে হচ্ছে তোমাকে 10,000। সো ব্যাপারটা হচ্ছে তারা প্রাচীন কালে মানুষ এইভাবে গণনা করতো, কিন্তু এখন তো আমরা আসলে এইভাবে গণনা করি না। আজকে যদি তুমি কেউ তোমার কাছে 10,000 টাকা পায়, আর তুমি যদি একটা ফুল দিয়ে বলো এই 1,000 টাকা তোমাকে শোধ করে দিলাম, তার সাথে তো তোমার সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে, তাই না? সো ব্যাপারটা কিন্তু এরকম ভাবে করলে হবে না। এখন তোমাকে নাম্বার সিস্টেমই থাকতে হবে, বা এখন আমরা যেভাবে গণনা করি সেই সিস্টেমে থাকতে হবে। এই জিনিসটা বোঝার জন্য আমরা আসলে এখন পড়ার দিকে জন্য মানে মনোযোগ দিই। জাস্ট 1 সেকেন্ড একটু। ওকে, সো আমাদের যে জিনিসটা কি, আমাদের জিনিসটা হচ্ছে আমাদের যে বিভিন্ন সংখ্যা পদ্ধতি আছে, কি কি সংখ্যা পদ্ধতি আছে। সো আমাদের সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা যে জিনিসটা ব্যবহার করি অলওয়েজ, সেটাকে আমরা বলছি ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এইটাকে কেন ডেসিমেল বলি, সবাই একটু মনোযোগ দিই। ডেসিমেল বলতেছে এই কারণে, কারণ এইখানে তোমার টোটাল অঙ্ক কয়টা, তুমি কি কি অঙ্ক জানো, তুমি কিন্তু খেয়াল করে দেখো, তুমি কিন্তু 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টাকে ব্যবহার করেই কিন্তু তুমি দুনিয়া সবকিছু লেখো। একটু চিন্তা করে দেখি, তোমাকে যদি আমি কোনো একটা কিছু লিখতে বলি, কোনো একটা সংখ্যা লিখতে বলি, সংখ্যা লিখতে বললে কিন্তু তুমি কোন কোন অঙ্ক ব্যবহার করো? তোমার কাছে অঙ্ক কয়টা আছে? অঙ্ক কিন্তু তোমার 0 থেকে শুরু করে কত পর্যন্ত আছে, 9 পর্যন্ত, এই কয়টা অঙ্ক আছে। এই জন্য এটাকে আমরা কি বলি, এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে 10 ভিত্তিক, 10টা আছে বলে। এখন তোমাকে যদি আজকে কেউ বলে বসে যে আচ্ছা তুমি 10 ভিত্তিক নিয়ে আর কাজ করতে পারবা না, তুমি কি কাজ করতে হবে হচ্ছে 8 ভিত্তিক নিয়ে বা অক্টাল নিয়ে। 8 ভিত্তিকের মানে কি? 8 ভিত্তিকের মানে হচ্ছে তোমার কাছে অঙ্ক থাকবে কয়টা, একটু মনোযোগ দেই। অঙ্ক থাকবে হচ্ছে 8টা। তাহলে 8 ভিত্তিকের অঙ্ক কয়টা? 0 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে বলো দেখি? তোমার 0 থেকে শুরু করে 7 পর্যন্ত যাবে। তো আমি যদি একটু তোমাদেরকে আজকে আমার আমার অ্যান্সারটা একটু চ্যাট বক্সে দিতে হবে। যদি 5 ভিত্তিক হয়, তাহলে আমার অঙ্ক কি কি অঙ্ক থাকবে, একটু চ্যাট বক্স আমাকে লিখে জানাও। 5 ভিত্তিক হলে কি কি অঙ্ক থাকবে? গুড, ভেরি গুড, ভেরি গুড। সো আমাকে মোটামুটি সবাই খুব ভালো অ্যান্সার দিচ্ছ, 0 থেকে 4 পর্যন্ত। তো আমরা বুঝতে পারছি ভাই আমার 5 ভিত্তিক মানে কি। 5 ভিত্তিক মানে আমার অঙ্ক কয়টা, একটু বোঝার চেষ্টা করি। 5 ভিত্তিক মানে তুমি বলতে পারো যে ভাইয়া অঙ্ক থাকবে হচ্ছে 5টি, 5টি অঙ্ক, 5টি অঙ্ক। এবং অঙ্কগুলোকে আমি কি কি অঙ্ক বলতে পারি? অঙ্কগুলোকে আমরা বলতে পারি হচ্ছে 0, 1, 2, 3, 4, একটুকু আমরা বলতে পারি। একটুক নিয়ে কারো কোনো অবজেকশন থাকার কথা না। এখন তুমি বলতে পারো ভাইয়া আমার জিনিসটা কত আছে, যদি আমি একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, একটু একটা জিনিস একটু এখান থেকে বোঝাই। ধরো আমার কাছে যদি সংখ্যাটা থাকে 16 ভিত্তিক, একটু বোঝার চেষ্টা করো। তো 16 ভিত্তিকের জন্য কি থাকা উচিত? তুমি বলতে পারবে 16 ভিত্তিকের জন্য আমার সংখ্যাটা কি হওয়া উচিত? তুমি বলতে পারবে 0 থেকে শুরু করে 15 পর্যন্ত হওয়া উচিত না?
এখানে একটা ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলাটা হয়ে যাবে সবাই একটু মনোযোগ দিই। এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। বাট এখানে তুমি খেয়াল করো, তুমি এখানে 1 1 মানে কি, এটা কি দুইটা এক নাকি 11? এখানে একটা পার্থক্য আছে। এই জিনিসটা ঝামেলা থেকে বের হওয়ার জন্য আমরা 10 বলি না, 10-এর জায়গায় কি বলি? 10-এর জায়গায় বলি এ, 11-র জায়গায় বলবো বি, 12-র জায়গায় বলবো সি, 13-র জায়গায় ডি, 14-র জায়গায় ই, পরের জায়গায় এফ। আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পারতেছি কিনা? সবাইকে বুঝতে হবে যে এ বি সি ডি ভাই কোথা থেকে আসবে। এবং তোমরা খেয়াল করছো, তোমরা যখন ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটরের উপরে দেখবা এ বি সি ডি লেখা আছে। তোমরা অনেকে এগুলোকে মনে করো এগুলো একটা মেমোরি। আসলে এগুলো মেমোরি না, এগুলো হচ্ছে তোমার জন্য হেক্সাডেসিমাল ডিজিট। হেক্সাডেসিমাল ডিজিট, হেক্সাডেসিমাল মানে কি? হেক্সাডেসিমাল মানে হচ্ছে 16 ভিত্তিক। 16 ভিত্তিকে কারা থাকবে একটু সবাই একটু আমার সাথে দেখার চেষ্টা করি। 16 ভিত্তিকে থাকবে তোমার 0 থেকে শুরু করে কত পর্যন্ত? 15 পর্যন্ত। তাহলে আমি যদি 0 থেকে 15 পর্যন্ত চাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16। বাট আমরা তো 10 ইউজ করতে পারবো না, কারণ 10 ইউজ করলে তো এটা কি 1 0 নাকি 10 পার্থক্য করতে পারবো না। তো সেই জন্য আমরা এ বি সি এইভাবে আমরা ইউজ করবো। সেটা হচ্ছে আমাদের জন্য 16 ভিত্তিক। 16 ভিত্তিক, এটাকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল। এবার আসো তোমাদের কাছে কয়েকটা কোশ্চেন আমি একটু করার চেষ্টা করি, দেখি কয়জন এটা বুঝতে পারো। এইটা মানে কি? এই যে ব্র্যাকেট দিয়ে আমরা আসলে কি লিখি, ব্র্যাকেট দিয়ে জিনিসটা কি লিখি? যেমন তোমরা বুঝো বাইনারি। বাইনারি মানে কি? বাইনারি মানে হচ্ছে দুই ভিত্তিক। তাহলে দুই ভিত্তিকের জন্য কি কি থাকবে? 0 1। সো তুমি যদি 1 0 0 1 0 0 0 এইভাবে তুমি লিখতে পারো। এবং যে রুলটা যে তুমি ব্র্যাকেট দিয়ে কি বলে দিবা, ব্র্যাকেট দিয়ে তুমি ভিত্তিটা বলে দিবা। সো আমি যদি বলি যে 1 1 0 0, এটাকে যদি 2 দিয়ে দিই তাহলে এটা একটা দুই ভিত্তিক সংখ্যা। আমি যদি বলে দিই 1 1 0 0, এখানে যদি 4 দিয়ে দিই, এটা 4 ভিত্তিক সংখ্যা। তো তোমার যেই ভিত্তিক সংখ্যা সেইটা তোমাকে ভিত্তি বলে দিতে হবে, ভিত্তি বলে দিতে। এবার আসো, আমি তোমাদেরকে এখন একটা কোশ্চেন করবো। যদি এই কোশ্চেনটার উত্তর তুমি দিতে পারো ঠিকভাবে, তাহলে আমি ভাববো যে তুমি এতক্ষণ ধরে ক্লাসটা বুঝতে পারছো। এইটা কি সম্ভব? দেখি দেখি কে বলতে পারে। চ্যাট বক্সে বলতে হবে এটা কি সম্ভব কিনা। নো, সম্ভব না। সম্ভব না। কেন সম্ভব না আমরা অনেকেই ধরে ফেলতেছি। ভেরি গুড। কেন সম্ভব না? কারণ তুমি বুঝতেছো ভাইয়া ভিত্তিটা কত। যদি একটু মনোযোগ দিই, তোমরা বলতে পারবা যে ভাইয়া এখানে ভিত্তিটা, এখানে ভিত্তিটা হচ্ছে 4। তো 4 ভিত্তিকে অঙ্ক কি কি থাকবে? 4 ভিত্তিকের জন্য আমার অঙ্ক থাকবে হচ্ছে ডেফিনেটলি কত? 0 1 2 3। তাহলে এখানে 5 আসলো কই থেকে? 5 আসলো কই থেকে? দ্যাট মিন্স এটা হচ্ছে নট পসিবল। এই টাইপের আমরা অনেক অবজেক্টিভ আমরা যখন ক্লাসে করব, ক্লাসে আমরা এই টাইপের অনেকগুলো অবজেক্টিভ প্র্যাকটিস করব। আসো আমরা আরেকটা কোশ্চেন করে দেখি এই কোশ্চেনটার কে আনসার দিতে পারে। দেখি এটা আমরা ধরতে পারো কিনা। ধরো 2 1 a দিলাম 12। দেখে বলতে পারে পসিবল নাকি পসিবল না। 2 1 a 12। সবাই নই দিয়ে যাচ্ছ, নো দিয়ে যাচ্ছ। আচ্ছা পসিবল, পসিবল। অনেকে পসিবল পি বলতেছো। গুড, ভেরি গুড। অনেকেই পসিবল বলতেছো। এত অ্যান্সার দিচ্ছ, আমি আসলে নাম বলতে পারতেছি না। সো মেইন কনসেপ্টটা কি? মেইন কনসেপ্ট হচ্ছে অনেকটা এরকম যে ভাইয়া আমার ভিত্তিটা কত? ভিত্তিটা হচ্ছে 12। তাহলে 12 ভিত্তির জন্য অঙ্ক কি কি আসবে বা ডিজিট কি কি আসবে? ডিজিট আসবে হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11। বা যারা ক্লাসটা ফলো করতেছো তারা বলবো ভাইয়া 10 বলে কিছু নাই। কি আছে? 10 নাই, জিনিসটা হচ্ছে এ। 11 বলে কিছু নাই, জিনিসটা হচ্ছে বি। তাহলে এটা কি? এটা আমার জন্য পসিবল, এটা সম্ভব। সো এই টাইপের তোমাদের যখন পরীক্ষায় এই টাইপের অবজেক্টিভ প্রশ্ন পরীক্ষা আসতে পারে। বাট এতটুকু জিনিস তোমরা ক্লিয়ার মাথার মধ্যে রাখো যে ভাইয়া যত ভিত্তি ততগুলো অঙ্ক, যত ভিত্তি ততগুলো অঙ্ক। সো যদি কেউ বলে হয় 8 ভিত্তি, তাহলে অঙ্ক কয়টা? অঙ্ক হচ্ছে 8টা। 10 ভিত্তির জন্য অঙ্ক 10টা, 16 ভিত্তির জন্য অঙ্ক 16টা, 2 ভিত্তির জন্য অঙ্ক 2টা। তুমি বলতে পারো ভাই আপনি 2 8 10 16টাই কেন লিখছেন? এই জিনিসটা আমরা ক্লাসে যখন পড়বো তখন আরো ভালো বলতে পারবো। আপাতত আমি ওইদিকে যেতে যাচ্ছি না। বাট তোমাদের নিশ্চয়ই মনে আছে কম্পিউটারের ভাষা কি ছিল? আমরা অলওয়েজ বলতাম না কম্পিউটার 0 1 ছাড়া কিছু বুঝে না। তার মানে কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি। অলওয়েজ মনে রাখবা কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি। আর আমাদের ভাষা কি?
আমাদের ভাষা হচ্ছে ডেসিমেল। আমরা 10 ভিত্তিতে কথা বলি। কম্পিউটার কি করে? কম্পিউটার কথা বলে কিসে? কম্পিউটার কথা বলবে হচ্ছে বাইনারিতে কথা বলবে। So, আমরা কথা বলবো হচ্ছে 10 ভিত্তিতে, কম্পিউটার কথা বলবে হচ্ছে বাইনারিতে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হওয়া উচিত? আমাদের ফার্স্ট কাজ এটা হওয়া উচিত না যে ভাই আসলে আমরা কিভাবে এই কনভার্সনটা করব, এই কনভার্সনটা একটু শেখা উচিত, যে আমাদের জন্য সেকেন্ড আমাদের ফার্স্ট যে জিনিসটা আছে যে দশমিক এবং বাইনারি সংখ্যা পদ্ধতি, এটা বুঝতে হবে। কারণ দশমিক কার ভাষা? দশমিক হচ্ছে তোমার ভাষা। আর বাইনারি কার ভাষা? বাইনারি হচ্ছে কম্পিউটারের। আমার লেখাটা একটু ভালো নাও লাগতে পারে তোমাদের কাছে, বাট ক্লিয়ারলি বুঝতে পারছো। সো দশমিকটা হচ্ছে আহ, আমার ভাষা বা তোমার ভাষা, আর বাইনারি হচ্ছে কম্পিউটারের ভাষা। কারণ ডেফিনেটলি একটা থেকে আরেকটা তো চেঞ্জ করা লাগতে পারে, তাই না? যে ভাইয়া কোনটা মানে কত, কোনটা মানে কত, এটা চেঞ্জটা আমরা কিভাবে করতে পারি। তো আসলে আমরা এই চেঞ্জটা একটু বোঝার চেষ্টা করি। এগুলোর ডিটেল আছে, কিভাবে এই জিনিসগুলো হয়, এই জিনিসগুলো আমরা ডিটেইলি পড়বো। বাট আপাতত আমি তোমাদেরকে প্রসেসটা দেখাই, প্রসেসটা তোমরা বুঝবো। যেমন আমার কাছে এটা দেওয়া আছে 13, সবাই একটু খেয়াল করো। 13 এটা হচ্ছে 10 ভিত্তিক। আমি তোমাকে কোশ্চেন করলাম 13 মানে বাইনারিতে কত, এটা তোমাকে কোশ্চেন করলাম। কম্পিউটার তো 13 বুঝবে না, কম্পিউটারকে 0 1 দিয়ে বুঝাইতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, এটা কেন কি করে, এটা আমরা ক্লাসে পড়বো। আপাতত আজকে আমি তোমাকে প্রসেসটা দেখাচ্ছি। প্রসেসটা কি? ধরো আমার সংখ্যাটা আছে 13, আমি যে কাজটা করবো এটাকে ভাগ করব 2 দিয়ে। তুমি বলতে পারবে এটা কেন 2 দিয়ে ভাগ করতেছেন? কারণ আমি কত ভিত্তি বানাতে চাইতেছি? 2 ভিত্তি। তো যেই ভিত্তি বানাতে চাবো সেটা দিয়ে ভাগ করবো। তো 13 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফলটা কত? তুমি বলতে পারো ভাগফল ভাইয়া 6, আর ভাগশেষ হচ্ছে 1। তো এইভাবে লিখবো, ভাগফল ভাগশেষ। আবার বোঝাচ্ছি, 13 আছে, 13 কে ভাগ করলে হয় কত বলো দেখি? 13 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল 6, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ করবো। তো 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? ভাগফল 3, ভাগশেষ 0। এবার 3 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, ভাগফল 1, ভাগশেষ 1। এবার তুমি যদি 1 কে প্রতিবার এইটাকে ভাগ করতে হবে, এইটাকে যেটা থাকবে। 1 কে যদি 2 দিয়ে ভাগ করো, কোনো ভাগফল নাই, ভাগশেষ হচ্ছে 1। এতটুক যদি তুমি লিখতে পারো, এরপর যে জিনিসটা করতে হবে, এইটাকে উল্টা ভাবে লিখতে হবে। উল্টা ভাবে লিখলে কত আসতেছে? তুমি বলতে পারো 1101। এটা হচ্ছে কম্পিউটারের ভাষা হয়ে গেল। তুমি বলো 13, কম্পিউটার বলে 1101। সো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, যে তুমি তোমার জিনিসটাকে কিসে কনভার্ট করে ফেললাম বলো দেখি তোমার। আমরা হচ্ছে কনভার্ট করে ফেললাম হচ্ছে বাইনারিতে কনভার্ট করে ফেললাম। আমি নিশ্চয়ই বুঝাতে পারছি। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আসলে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে অনেকটা এরকম, যে তুমি যদি 0 আছে, আমাদের ডিজিট গুলো কি? আমাদের ডিজিট গুলো কি? 0 1 2 3 4 5 6 7, এগুলা আমাদের ডিজিট না? আর তাহলে বাইনারি ডিজিট গুলো কি হওয়া উচিত? বাইনারি ডিজিট গুলো তো 0 মানে কি? 0 মানে তো 0, ওর আছে খালি 0 আর 1। এরপরে ওর কি হবে? ও আবার একটা 0 বানাবে, তারপরটা কত হবে? 1 1। তারপরের জন্য কি হবে? ও আবার আরেকটা ঘর বাড়াবে, তারপরে কি করে বলো দেখি? ও এখানে একটা 1 দিবে। সো এগুলো হচ্ছে কি বলো দেখি? এগুলো হচ্ছে তোমার বাইনারি। সো আমরা এগুলো ডিটেল দেখবো, কিভাবে এই জিনিসগুলো খুব দ্রুত লিখতে হয়। তোমার মনে হলো যে ভাইয়া কিভাবে এত তাড়াতাড়ি লিখে ফেললো বাইনারি, ভাইয়ের কি এগুলো মুখস্থ কিনা? না, এগুলো ভাইয়ের মুখস্থ না, ভাই এগুলা তোমাদের মতো বুদ্ধি খাটাই লেখে। এবং তুমি বুঝতে পারছো যে আমার জন্য ডিজিট গুলো কি কি? 1 2 3 4 5 6 7 8 9। 9 হওয়ার পর তুমি কি লিখবা? তুমি আবার 0 থেকে শুরু করবা না? এবং তুমি এর সামনে কি লাগাই দিবা? এর সামনে একটা 1 লাগাই দিবা না? সো বিষয়টা এরকম যে 0 1 হচ্ছে বাইনারির মেইন ডিজিট। এরপর তুমি 0 1 এ যাবা, তারপরে এইভাবে তুমি আগাতে থাকবে। So, আমার কাছে মনে হয় আমরা এই কনভার্সনটা কিছুটা হলেও বুঝতে পারছি, কনভার্সনটা আমাদের কাছে কিছুটা হলেও ক্লিয়ার। যেমন এখানে এই জিনিসটা আছে, এই জিনিসটা তোমার কাছে মনে হয় অনেকে এই জিনিসটা বুঝতে পারছো। বলছে কি যে দেয়ার আর 10 কাইন্ডস অফ পিপল, দোজ হু আন্ডারস্ট্যান্ড বাইনারি এন্ড দোজ হু ডোন্ট। সো বুঝতেই পারতেছো এখানে 10 আসলে মানে কি? এই 10টা কিসে লেখা? এই 10টা কিন্তু আসলে 10 টাইপের মানুষকে বুঝায় নাই। কারণ আমরা জানি কি 10 মানে কি, খেয়াল করছো? 10 মানে আসলে হচ্ছে কি, কম্পিউটার 10 বলে, বাট আমরা কি বলি এটাকে? আমরা কিন্তু এটাকে বলে থাকি 2। সো তুমি যদি বাইনারি বুঝে থাকো, তাহলে তুমি এটা বুঝার কথা, বা বাইনারি না বুঝলে তুমি এটা বুঝবা না। সো আমরা এটাকে একটা ফান পোস্ট হিসেবে দেখলাম। সো এবার আসলে একটু আমরা 1 বাই 1 দেখার চেষ্টা করি। সো এই জিনিসগুলো আমরা অলরেডি আমরা পড়ে ফেলছি। সো আমার দশমিক সংখ্যাগুলো কি? দশমিক সংখ্যাগুলো যদি আমরা এভাবে লিখি 0 1
2 3 4 5 6। তাহলে বাইনারিতে কি হবে? বাইনারিতে তুমি বলতে পারো যে ভাই বাইনারিতে জিনিসটা 0, তারপর একটা 1, তারপরের জন্য আবার কি আসবে 0, তার আগে একটা 1 লাগাই দিবা, তারপরে 1। এখন তো তোমাকে আরেকটা ঘর বাড়াইতে হবে, তাহলে কি করলা? আবার 1 দিয়ে ডাবল 0 দিলা, হলো 1 0 1 1 1 0। এইভাবে আমরা 1 by 1 সামনের দিকে আগাতে পারি, বাট এগুলো মুখস্থ রাখার কিছু নাই, আমরা বোঝার চেষ্টা করবো। So, প্রথমে আসো এই প্রবলেমটা করি, দেন আমি তোমাদেরকে একটা করতে দিব এবং তোমরা সেই সময় পোল জিনিসটার সাথে পরিচিত হবা। সো প্রথমে যেটা আছে যে একটা 10 ভিত্তিক সংখ্যা আছে ডেসিমেল, ডেসিমেল সংখ্যাটা কত? 99। আমি কি কোশ্চেন করলাম? আমি কোশ্চেন করলাম এটাকে কিসে কনভার্ট করতে হবে। আমি বললাম এটাকে উই নিড টু কনভার্ট ইট ইনটু বাইনারি। সো আমরা প্রথমে যে কাজটা করবো, 99 আছে, 99 কে 2 দিয়ে ভাগ করব। সবাই এটা বোঝার চেষ্টা করি। 99 কে 2 দিয়ে ভাগ করলে কয়বার যায়? 99 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় হচ্ছে 49 ভাগশেষ 1। দেন 49 কে আবার 2 দিয়ে ভাগ করব, এইখানে যে থাকবে তাকেও 2 দিয়ে ভাগ করতে হবে। তো 49 কে 2 দিয়ে ভাগ করলে 24 ভাগশেষ 1। এবার 24 কে 2 দিয়ে ভাগ করলে 12, কোনো ভাগশেষ নাই। 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, কোনো ভাগশেষ নাই। 6 কে যদি আমি কি করি বলো দেখি ভাইয়া, আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে আমি পাবো 3, কোনো ভাগশেষ নাই। এবং 3 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত পাবো বলো দেখি? 1 ভাগশেষ, সরি, ভাগফল পাবো 1, ভাগশেষ পাবো 1। এবং আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে কোনো ভাগফল পাবো না, ভাগশেষ 1। যতক্ষণ না 0 আসবে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে। এবার কি করবা? এবার উল্টা ভাবে আগাবো। উল্টা ভাবে আগানোয় কত পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 1 1 0 0 0 1 1। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। সো আমাদেরকে বুঝতে হবে কম্পিউটার কিন্তু এই 0 1 এর ভাষাতেই কথা বলে, তাকে কিন্তু 99 বললে হবে না, তোমাকে অবশ্যই এই বাইনারি বলতে হবে, এই বাইনারি বলতে হবে। এবং আমাদের চ্যাপ্টার 3 এর মেইন কনসেপ্টই হচ্ছে এই কনভার্সনটা শেখা। আসলে আমরা একটা কনভার্সন আমি আরেকবার দেখাই, যারা আমার সাথে সাথে পারতেছো বা বুঝতেছো তারা করে ফেলো, আর যারা বুঝো নাই তারা আরেকটা এক্সাম্পল দেখো। বললাম আমি 23 আছে, বললাম 23 কে কনভার্ট করতে, বললাম 23 কে কনভার্ট করতে গেলে কি করব? আবার দেখো সবাই যারা বুঝো নাই, 23 কে 2 দিয়ে ভাগ করব। 23 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 23 কে 2 দিয়ে ভাগ করলে তুমি বলতে পারো ভাই 23, যারা বুঝতেছো না তারা এমনি ভাগ করবা না। 23 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 11 22 ভাগশেষে 1, তাহলে এখানে কত আসবে? 11 1। দেন আবার 2 দিয়ে ভাগ করব, 11 কে 2 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ 1। 5 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 2 ভাগশেষ 1। 2 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1 ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ করলে 0 1। সো গোল থাকবে এইখানে যতক্ষণ না 0 আসবে ভাগ করবে। এবার কি উল্টা? উল্টা কত হয়? 1 0 1 1 1। এটা হচ্ছে বাইনারি। সো তুমি যদি আজকে এইটুকু শিখতে পারো, ভাইবো আজকের ক্লাসে তুমি কিছু একটা শিখতে পারছো। কারণ শুধু শুধু ক্লাসটা করতেছো, ডেফিনেটলি কিছু শিখতে হবে, কারণ গল্প করলে হবে না, এখন একটু সিরিয়াস হইতে হবে, পড়াশোনার ব্যাপারে একটু সিরিয়াস হওয়া উচিত। সো ক্লাসে যেটা পড়াচ্ছি একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি। সো আমরা ডেসিমেল থেকে কি করতে পারলাম? বাইনারিতে কনভার্ট করতে পারলাম। এবার আসো আমি তোমাদেরকে একটা পোল দিই, পোলটা একটু তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো। সবাই এইটা একটু নিজেরা করে একটু অ্যান্সারটা তোমরা সাবমিট করো। কি প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে? যে 15 কে বাইনারিতে কনভার্ট করতে বলা হয়েছে। আমি তোমাদেরকে এটা করার জন্য 30 সেকেন্ড সময় দিব। এগুলো অনেক শর্টকাটে করা যায়, এগুলা এখন শর্টকাটে করতে যদি আমি এখন হঠাৎ করে বলে ফেলি এটা শর্টকাটে এরকম, তোমরা অনেকে হয়তো বা বুঝবা না, বাট হোপফুলি আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে আমরা ওই জিনিসগুলো সম্পর্কে রেগুলারলি দেখবো। এককে 2 দিয়ে যদি ভাগ করো, 1 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 0। ক্যালকুলেটারে করা যায় ইজিলি। গুড, মিঠুন বলছে ক্যালকুলেটারে করা যায়, ক্যালকুলেটার দিয়ে করা যাবে না, ক্যালকুলেটর ছাড়া আমাদের শিখতে হবে। ক্যালকুলেটর দিয়ে করা যায়, তুমি জানো এটা খুবই ভালো। এবং আমরা আমাদের যে ক্লাসগুলো হবে ক্লাসগুলোতে আমরাও ক্যালকুলেটরে শিখাই দিব। বা শুরুতে তুমি যদি ক্যালকুলেটরে করা শিখে ফেলো তুমি আগাতে পারবা না। ওকে গুড, ঠিক আছে। অনেকে কারেক্ট অ্যান্সার দিচ্ছ, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। পোলটা এন্ড করে তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করলাম। সো রেজাল্টটা শেয়ার করে তোমরা বুঝতে পারো ম্যাক্সিমাম এটার কারেক্ট অ্যান্সার দিয়েছো। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। সি। সো তুমি কিভাবে আছো যদি আমি আরেকবার দেখাই জাস্ট বোঝার জন্য। 2 দিয়ে ভাগ করলে 7 1, আবার 2 দিয়ে ভাগ করলে 7 কে 2 দিয়ে ভাগ করলে 3 1, 3 কে 2 দিয়ে ভাগ করলে
এক এক, আবার 1 কে 2 দিয়ে ভাগ করলে 0 1, 1 কে তোমার 2 দিয়ে ভাগ করলে ভাগ যায় না, মানে ভাগফলটা 0, ভাগশেষ 1। সো উল্টা ভাবে গেলে it will become 1 1 1 1 এইটা। সো আমার কাছে মনে হয় দিস পার্ট ইজ কোয়াইট ইজি ফর ইউ গাইস। সো এবার আসলে নেক্সট আমরা কয়েকটা জিনিস একটু কম্পারিজনটা বুঝি। আমি তোমাদের জন্য এই জিনিসটা ফিল করতে হবে, বুঝছো? এই জিনিসটা ফিল করতে হবে, জিনিসটা মুখস্থ করার কিছু নাই। সবাই একটু এই জিনিসটা ফিল করার চেষ্টা করো। আমি জাস্ট অনেকগুলো এক্সাম্পল রাখছি তোমাদের জন্য। আমি আশা করবো যে তোমরা যারা এখানে আছো প্রত্যেকে বাসায় এই ক্লাসটা শেষে এই চার্টটা নিজেরা পূরণ করার চেষ্টা করবো। দেখো এখানে কি করতেছে, আমি খেয়াল করছো? আমি ডেসিমেলে কারা কারা আছে, তুমি জানো ডেসিমেলের জন্য তোমার অঙ্ক কত? 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। তাহলে তুমি কি করতেছো খেয়াল করছো? তুমি 0 1 2 3 4 5 6 7 8 9, 9 এর পর তুমি আবার কি করতেছো? আবার তুমি 0 1 2 3 4 দিচ্ছ না, বাট ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে তুমি সামনে 1 লাগাই দিচ্ছ। আমরা ছোটবেলায় যখন বাবা মারা আমাদেরকে প্রথমবার শিখাতো, বা তুমি যদি আজকে তোমার ছোট ভাই বোনদেরকে 1 2 3 4 লেখা শিখাও, তুমি কিভাবে শিখাও? তুমি এইভাবে শিখাও না যে তুমি প্রথমে 0 থেকে 9 পর্যন্ত লেখো, তারপর সামনে একটা 1 লাগাই দাও, তারপরে কি করো বলে যে তারপরে আবার সেম জিনিসটা লেখো, এবার সামনে কি লাগাই দিবা? একটা 2 লাগাই দিবা। সো বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম। যেমন অক্টালটা বুঝো, অক্টালে আমার কত আছে? অক্টালে তুমি বুঝতেছো ভাই, আমার অক্টালে আমার কাছে কি কি আছে? অক্টালে আমার কাছে আছে হচ্ছে 0 1 2 3 4 5 6 7, 7 পর্যন্তই আছে। 7 পর্যন্ত যাওয়ার পর আমি কি করব? 7 পর্যন্ত যাওয়ার পর আমি আবার লিখবো না 0 1 2 3 4 5 6 7, আবার কি করব? 0 1 2 3 4, এভাবে চলতে থাকবে। এবং খেয়াল করছো প্রথমবার সামনে কিছু দেই নাই, এবং এখানে সামনে কি লাগাই দিচ্ছি বলো দেখি? এবার সামনে আমি একটা 1 লাগাই দিচ্ছি, তারপরে কি লাগাই দিচ্ছি বলো দেখি? 2 লাগাই দিচ্ছি। So এই কনসেপ্টটা বুঝতে হবে যে ভাই আসলে নাম্বার সিস্টেমটা কিভাবে সামনের দিকে আগায়, এই জিনিসটা একটু ফিল করতে হবে। এই জিনিসটা একটু ফিল করাটা খুব দরকার। এবং তোমরা যদি হেক্সাডেসিমালটা খেয়াল করো, হেক্সাডেসিমালে আমাদের কাছে কি ছিল? যারা একটু মনোযোগ দিচ্ছ তারা বলতে পারো ভাই হেক্সাডেসিমালে আমাদের কাছে ছিল 0 1 2 3 4 5 6 থেকে আমি কত পর্যন্ত গিয়েছিলাম বলো দেখি? এফ পর্যন্ত গিয়েছিলাম। এবং আমি আবার কোথা থেকে শুরু করলাম? আমি আবার কিন্তু 0 1 2 3 4 থেকে আমি আবার শুরু করলাম। বা ডিফারেন্স কোথায়? ডিফারেন্সটা হচ্ছে ভাই আমি সামনে একটা কি করে দিচ্ছি বলো দেখি? সামনে আমি এখানে একটা 1 দিয়ে দিচ্ছি। তো এই পার্টটা একটু কিছুটা হলেও আমাদেরকে বুঝতে হবে, একটু এই পার্টটা কিছুটা হলেও আমাদেরকে বুঝতে হবে। আমি কি তোমাদেরকে এই কনসেপ্টটা বুঝাতে পারলাম কিছুটা হলেও? ওকে, এবার আসলে বাইনারির কনসেপ্টটা কি? বাইনারি কনসেপ্টটা সেম একই রকম, 0 1 0 1 0 0 1 0 1, বাট তুমি যা সামনে কি লাগাচ্ছ? সামনে একবার একটা করে 1 লাগাই দিচ্ছ। সো এইভাবে তোমরা সামনের দিকে আসছো। এই জিনিসগুলো কিভাবে সহজে মনে রাখা যায়, এই জিনিসগুলা আমরা আরো ডিটেইলে আমরা দেখবো, সামনে আরো ডিটেইলে আমরা দেখার চেষ্টা করব। সো এই টাইপের একটা কোশ্চেন আছে, দেখি আমি এই কোশ্চেনটা তোমরা কয়জন এটার অ্যান্সার দিতে পারো, এটার অ্যান্সারটা কে দিতে পারো। আমি just এটার জন্য একটু কিছুক্ষণ টাইম তোমাদেরকে দিব, কারণ এটা এত সহজে মুখে মুখে অ্যান্সার করা যাবে না, একটু মনোযোগ দিয়ে করতে হবে। বলছি কি, হেক্সাডেসিমেল ই অক্টালে কত সংখ্যা নির্দেশ করে? হেক্সাডেসিমেল ই অক্টালে কত সংখ্যা নির্দেশ করে? এগুলো কিভাবে শর্টকাটে করা যায়, শর্টকাট টেকনিক আমরা ক্লাসে শিখবো। আপাতত যেহেতু আজকের ক্লাস সময় কম এবং আমি সবগুলো চ্যাপ্টার থেকে একটু একটু করে দেখাবো, সো আমার কাছে মনে হয় যে আমি জাস্ট একটু তোমাদেরকে হাই লেভেল আইডিয়া দিতে চাচ্ছি যে হেক্সাডেসিমেল ই অক্টালে কত। মনে রাখতে হবে হেক্সাডেসিমেল ই অক্টালে, অক্টালে বের করতে বলছি। আমি কিন্তু তোমাকে ডেসিমেলে বের করতে বলি না, অক্টালে বের করতে বলছি। এগুলা কিভাবে শর্টকাটে করা যায় সেই জিনিসগুলো আমরা দেখবো। আচ্ছা, যারা মনোযোগ দিচ্ছ তারা আমার সাথে আসো। হেক্সাডেসিমাল সংখ্যাগুলোকে কিভাবে লিখতে পারি? হেক্সাডেসিমাল সংখ্যাগুলোকে আমরা এভাবে লিখতে পারি না 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E, এভাবে লিখতে পারি না? এভাবে লিখতে পারি। এখন তুমি যদি এই জিনিসগুলার কি করো, তুমি যদি এই জিনিসগুলার কিসে কনভার্ট করতে চাও, তুমি যদি এই জিনিসগুলার অক্টালে কনভার্ট করতে চাও, অক্টাল সংখ্যাগুলো কেমন? তোমাদের নিশ্চয়ই মনে আছে ভাই অক্টাল সংখ্যাগুলো কত ডিজিট পর্যন্ত থাকে? অক্টালে আমাদের কাছে থাকবে 0 1 2 3 4 5 6 7, এরপর কি আর কিছু আছে অক্টালে? কারণ অক্টালে তোমার 7 পর্যন্ত আছে, তারপরে আবার শুরু হবে কত থেকে? আবার শুরু হবে হচ্ছে 0 1 2 3 4 5 6, বাট ডিফারেন্সটা হচ্ছে এবার সামনে কি লাগাই দিব? একটা সামনে হচ্ছে এবার আমি একটা 1 লাগাই দিব। যারা একটু মনোযোগ দিচ্ছ তারা বলতে পারো ই মানে কি? ই মানে হচ্ছে আমাদের জন্য 16। বাট তুমি বলতে পারো ভাই আমি কি পরীক্ষায় পুরাটা লিখবো?
আপনি কি আমাকে এতটুকু সময় আপনি আমাকে তো দেন নাই, আপনি পুরোটা লিখবো কিনা। তো এইগুলার কিছু টেকনিক আছে কিভাবে করা যায়, সেগুলো আমরা ইনশাল্লাহ তোমাদের যে ক্লাসটা হবে, ক্লাসে আমি এই জিনিসগুলা বা যে ভাইয়া তোমাদেরকে পড়াবেন সেই ভাইয়া তোমাদেরকে জিনিসগুলো খুব ইজিলি দেখাবে। সো আপাতত মানে মন খারাপ করো না যে ভাই এত কষ্ট করে করা লাগতেছে কিনা, বাট আমি জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিতে যাচ্ছি যে যেটা ই মানে অক্টালে কত, মানে অক্টালে হচ্ছে 16, 10 কত, 10 হচ্ছে 14, বাইনারিতে হচ্ছে 1100। সো পরীক্ষায় কিন্তু যে কোনোটা দিয়ে যে কোনোটাই কনভার্ট করতে বলতে পারে, কিভাবে কনভার্ট করতে বলতে হবে সেই জিনিস আমরা ক্লাসে শিখবো। আপাতত এই ক্লাসের ছোট ক্লাসের ডিউরেশনে আমরা আসলে জিনিসটা কভার করতে পারতেছি না। সো আমার চ্যাপ্টার 3 নিয়ে বেসিক আলোচনা শেষ, এরপর আমি চ্যাপ্টার 4টা দেখাবো, তারপরে আমরা একটু ব্রেকে যাব, তারপর আমরা আবার অন্য যে টপিকগুলো আছে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সো আমি জাস্ট বেসিকটা তোমাদেরকে একটু বলি যে আমাদের গোলটা কি ছিল। আমাদের চ্যাপ্টার 3 এ যেটা আছে, চ্যাপ্টার 3তে আমরা মেইনলি কি শিখবো, চ্যাপ্টার 3তে আমরা মেইনলি শিখবো হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমরা কয়েকটা সংখ্যা পদ্ধতি দেখলাম, যেমন আমরা যে সংখ্যা পদ্ধতিতে কথা বলি সেটা হচ্ছে 10 ভিত্তিক। এছাড়াও আরো অনেকগুলো সংখ্যা পদ্ধতি আছে, 2 ভিত্তিক আছে, 8 ভিত্তিক আছে, 16 ভিত্তিক আছে। এই জিনিসগুলোর রূপান্তর শিখতে হবে, একটা দিয়ে দিব আরেকটা বের করতে হবে, এদের যোগ শিখতে হবে, এদের বিয়োগ শিখতে হবে। সংখ্যা পদ্ধতি এই চ্যাপ্টারটা তোমরা অনেক বেশি এনজয় করবা, ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, যারা ম্যাথ পছন্দ করো তাদের জন্য এই জিনিসটা খুব ইজি লাগবে। ডিজিটাল ডিভাইসটা অনেকটা এরকমই হবে। সো চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমরা এই জিনিসটা নিয়ে একটা হালকা আইডিয়া দেখলাম, এবং এই চ্যাপ্টারটার উপর আমাদের অনেকগুলো ক্লাস থাকবে। আমি যতটুকু আমার মনে আছে গত বছরে অ্যারাউন্ড 8টা 9টা ক্লাস এই একটা চ্যাপ্টারের উপরে আছে। তো তুমি ভাইবো না যে ভাইয়া এইভাবে আপনি আজকে যেভাবে তাড়াতাড়ি করে পড়ালেন এইভাবে পড়ানো হবে, ডিটেলে গিয়ে পড়ানো হবে। এবার আসলে আমরা নেক্সট যে জিনিসটা নিয়ে ডিসকাস করবো, আমার কাছে মনে হয় এই টপিকটা তোমরা অনেকেই এনজয় করবা বা অনেকেই জিনিসের সম্পর্কে জানো, ঠিক আছে, অনেকে জানো, জাস্ট একটু তোমাদেরকে দেখাই যে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড এইচটিএমএল। সো এইচটিএমএল সম্পর্কে নিশ্চয়ই জাস্ট একটু আইডিয়া থাকা উচিত যে আমরা হচ্ছে যে একটা ওয়েব পেজ বানাবো, ওয়েবসাইট বানাবো। আমি একটু পরেই জাস্ট 5 মিনিটস ওয়েট পর আমি তোমাদেরকে একটা বেসিক ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো এবং তোমাদেরকে আইডিয়া দিব যে কিভাবে ওয়েবসাইট বানাতে হয়। সবাই একটু মনোযোগ দাও। তুমি বলতে পারো যে ভাইয়া ওয়েবসাইট ডিজাইন করতে বলা হয়েছে, ওয়েবসাইটের কনসেপ্ট, ওয়েবসাইটের কনসেপ্ট হচ্ছে অনেকটা এরকম। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে ব্রাউজার। ব্রাউজারের কাজটা কি, ধরো তুমি যে ব্রাউজারটা দিয়ে ব্রাউজ করতেছো, ধরো তুমি গুগল ক্রোম ইউজ করতেছো, ফায়ারফক্স ইউজ করতেছো, বা মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ইউজ করতেছো। আর সার্ভারে কি থাকে, সার্ভারে তোমার সব ইনফরমেশন গুলা থাকে। তাহলে ওয়েব পেজটা কি করে, ওয়েব পেজ হচ্ছে এই ইনফরমেশন গুলা তোমাকে শো করে। ওয়েবসাইটের কাছ থেকে, ওয়েবসাইটের কাছ থেকে এইটাই না যে তোমাকে ইনফরমেশন গুলা শো করা। এবং আমাদের গোল থাকবে যে ভাই আমরা এইরকম একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ ডিজাইনের কাজগুলো শিখবো। সো ওয়েবসাইট বা ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস পড়তে হয়, থিওরিটা একটু পড়াইনি, তারপর আসতেছি। ওয়েবসাইটে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সার্ভার পার্ট আর একটা হচ্ছে ক্লায়েন্ট পার্ট। এই জিনিসগুলো মানে কি, সার্ভার পার্ট আর ক্লায়েন্ট পার্টের মানে হচ্ছে তুমি এই ছবিটা দেখেই বুঝতে পারতেছো। ধরো তুমি যখন কম্পিউটারের মাধ্যমে কিছু একটা স্ক্রিনে দেখতেছো, এটা হচ্ছে, এটাকে আমরা বলে থাকি ফ্রন্ট এন্ড। এই টার্মটা মনে রাখবা, ফ্রন্ট এন্ড। আরেকটা টার্ম আছে যেটাকে আমরা বলছি ব্যাক এন্ড। ব্যাক এন্ড মানে হচ্ছে যে ধরো তুমি ইনফরমেশনটা কিভাবে পাচ্ছ সেটা কিভাবে শো করতে পারি আমরা। সো ওই বিষয়গুলো আমরা ডিটেল ক্লাসে দেখবো, বাট আপাতত আমাদের মেইন গোল থাকবে যে ফ্রন্ট এন্ডের বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করবো। এবং এইচটিএমএল আছে, সিএসএস আছে, জাভাস্ক্রিপ্ট আছে। আমরা শুধুমাত্র এই কোর্সে এইচটিএমএল কভার করব। সিএসএস জাভাস্ক্রিপ্টটা হয়তোবা ভাইয়ারা ক্লাসে বলে দিতে পারে যে তোমাদের যাদের আগ্রহ আছে তারা দেখে নিও, বাট যেহেতু আমাদের মানে মেইন গোল কিন্তু ইন্টার সিলেবাস কভার করা, এইচএসএস সিলেবাস কভার করা, যেটা এইচএসসি তে আমাদের এইচটিএমএল আছে, আমরা এইচটিএমএলটা দেখার চেষ্টা করবো। আসলে আমরা একটা এইচটিএমএল সম্পর্কিত আইডিয়া দিই। ফার্স্ট অফ অল বুঝতে হবে এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এইচটিএমএল এর ফুল ফর্মটা এখানে বলা আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা ডিজাইন কর। এখানে কোনো তুমি প্রোগ্রামিং কিছু করবা না, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ট্যাগ ব্যবহার করে তথ্য প্রক্রিয়া করে, এটা কি একটু পরে বুঝাবো। এবং ব্রাউজারের মাধ্যমে তথ্য প্রদর্শন করে, ব্রাউজারের মাধ্যমে তথ্য প্রদর্শন করে। আমি ডিটেল পড়াচ্ছি, খেয়াল করো। সো ফার্স্ট অফ অল এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এইচটিএমএল কি কি থাকতেছে সবাই একটু খেয়াল করি। এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা মনে রাখতে হবে। এইটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি জিনিস এটাও আলোচনা করব। এখানে আমি কি ব্যবহার করি, এখানে আমি ট্যাগ ব্যবহার করে তথ্য প্রক্রিয়া করি। ট্যাগ কি একটু পরে আলোচনা করব। সব এটা আসলে জিনিসগুলা এরকম যে তোমাকে একটু পরে তোমার কাছে ক্লিয়ার হবে, প্রথমে একটু ভেগ লাগতে পারে। আর ব্রাউজারের মাধ্যমে তথ্য প্রদর্শন করি, তো তোমার রেজাল্টটা তুমি কোথায় দেখতে পারবা,
রেজাল্টটা তুমি দেখতে পারবা কোথায়? রেজাল্টটা তুমি দেখতে পারবা হচ্ছে ব্রাউজারের মধ্যে। সো প্রথমে আসো, এই যে কথাগুলো আছে এই কথাগুলো থেকে তোমাদেরকে দেখি তোমরা মনোযোগ দিচ্ছ কিনা। একটা অবজেক্টিভ জিজ্ঞেস করি, দেখি অবজেক্টিভটা কেউ মানে অ্যান্সার কয়জন দিতে পারো। সবাই একটু মনোযোগ দিই। আমরা ওয়েবসাইটের তথ্য কোথায় প্রদর্শন করবো, কে বলতে পারে? যারা এটা ভুল দিবে তারা ভাববো তারা হচ্ছে ঘুমায় আছে। এই তো আমি একজনকে পাইছি যে নোটপ্যাড, পাওয়ার পয়েন্ট এগুলো উত্তর দিচ্ছ। এরা হচ্ছে কালপিট, এরা হচ্ছে মানে হঠাৎ করে দেখছে ভাইয়া কোশ্চেন জিজ্ঞেস করছে। থ্যাংক ইউ এভরিওয়ান যারা অ্যান্সারটা দিতে পারছো। এটার অ্যান্সার আসবে হচ্ছে ব্রাউজারের মাধ্যমে আমরা রেজাল্টটাকে শো করবো। ব্রাউজারের মাধ্যমে রেজাল্ট শো করবো। 97% কারেক্ট অ্যান্সার দিয়েছো, আমি বুঝতেছি তোমরা মনোযোগ দিচ্ছ। ওকে, সো এটার অ্যান্সার আসবে হচ্ছে ব্রাউজার। এই ধরনের অবজেক্টিভও পরীক্ষা আসতে পারে। এবার আসো আমরা একটা ছোট একটা ডেমো দেখি কিভাবে ওয়েবসাইট বানাইতে হয়। সো আমার সাথে মনোযোগ দিই। আর যারা আগ্রহী আছো তারা ক্লাস শেষে বা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমরা চাইলে নিজেরাও রান করে দেখতে পারো। তো সবাই মনোযোগ দাও কিভাবে করতে হয়। তো আমি একটু দেখাই তোমাদেরকে, আমি আর ঝামেলা করবো না, আমি তোমাদেরকে একটু কোডটা আমি এখান থেকে কপি করে নিব। তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে তোমাদের যে কোনো একটা ফোল্ডারে যাবো, কম্পিউটারে যে কোনো একটা ফোল্ডারে গিয়ে তুমি হচ্ছে, ধর আমি এইটা ডিলিট করে দিই, আমি একবার প্রথম থেকে দেখাই। তুমি হচ্ছে একটা নোটপ্যাড বা টেক্সট ডকুমেন্ট ওপেন করবা, নিউ টেক্সট ডকুমেন্ট ওপেন করবা। দেন তুমি এটাকে নোটপ্যাডে ওপেন করতে পারো বা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করতে পারো, তোমার যেটাই পছন্দ। আমি নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করে পছন্দ করি। তোমরা নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করে নিতে পারো, বা কারোর যদি নোটপ্যাড প্লাস প্লাস না থেকে থাকে তারা হচ্ছে শুধু যেই নোটপ্যাড আছে রান করলে নোটপ্যাডেও তুমি চাইলেও কোডটা লিখতে পারো। সো তোমাকে লেখার জন্য কোনো সফটওয়্যার কিছু লাগবে না। সো আমি তোমাদেরকে জাস্ট নোটপ্যাড প্লাস প্লাসেই দেখাই। নোটপ্যাড প্লাস প্লাসের লেখাটা একটু ইজি। তুমি যে কাজটা করবা, যে এই কোডটাকে আমরা কপি করে দিলাম, যে কোডটা আছে এটা হচ্ছে HTML কোড। প্রতিটা লাইনের এক্সপ্লেনেশন আমি দিব, বাট আপাতত সবার আগে যে কাজটা করতে হবে, এই কোডটা লেখার পরে সবার আগে এটাকে সেভ করতে হবে। তো এখানে একটা অপশন দেখবা সেভ অ্যাজ এ দিয়ে তুমি কি নামে সেভ করবা। ধরো আমি এটার নাম দিলাম হচ্ছে ফার্স্ট পেজ, এটা আমাদের ফার্স্ট ওয়েব পেজ, তাই না? ফার্স্ট ওয়েব পেজ নামটা দিলাম, এবং এটাকে সেভ করতে হবে কোন ফরম্যাটে। এটাকে সেভ করার জন্য তুমি খেয়াল করে দেখবে এখানে অনেকগুলো ফরম্যাট আছে। এখান থেকে একটা ফরম্যাট আমরা চুজ করবো, সেই ফরম্যাটটা হচ্ছে এইটা, খেয়াল করছো? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবং এটার ফরম্যাট গুলো কি কি? .html, .htm বা এরকম যে কোনো ফরম্যাট হতে পারে। তুমি চাইলে এখানে .html লিখতে পারো, অথবা কিছু কিছু জায়গায় শুধু html লেখে, দুইটাই কারেক্ট। আমরা htm টা লিখে দিই। সো তুমি চাইলে এটাও দিতে পারো, অথবা তুমি এখান থেকে চাইলে সিলেক্ট করেও রাখতে পারো। তুমি ফাইলটাকে সেভ করে ফেললাম। আমরা এই জিনিসটাকে সেভ করলাম। আমার জিনিসটাকে সেভ হয়েছে, একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, সেভ হয়নি কারণ আমি এখানে ডটটা দেই নাই। আমি আবার সেভ অ্যাজ দিই। সেভ অ্যাজ দেওয়ার পর এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ .html বা htm যে কোনো একটা ইউজ করতে পারি। এবং দেখো, তোমরা এটা খেয়াল করে দেখো, এখানে আমি কি করতেছি, html একটা ট্যাগ শুরু করছি, ট্যাগ শেষ করছি, বডি ক্লোজ করছি, মাঝখানে হ্যালো ওয়ার্ল্ড লিখছি। সো যারা একটু মনোযোগ দিচ্ছ তারা দেখবা যে তুমি যেই ফোল্ডারে কাজ করতেছো সেই ফোল্ডারে একটা ওয়েব সাইডের মতো একটা সাইড চলে আসছে। এটা আমার আগেরটা, এটা আমি ডিলিট করে দিই। ফার্স্ট ওয়েব পেজ। তো তুমি যদি এটাকে ক্লিক করলে খেয়াল করবা, তুমি সিলেক্ট করবা তুমি কোনটা দিয়ে রান করতে চাও। আমি ফায়ারফক্স দিয়ে রান করতে চাচ্ছি, এটাকে দিয়ে ওকে দিবা। এবং ওকে দিলে তোমরা খেয়াল করে দেখবে এই যে আমাদের ওয়েবসাইট ডিজাইন হয়ে গেছে। তুমি বলো ভাই কি ওয়েবসাইট কি ডিজাইন করলে? শুধু এই দেখো, আমি হ্যালো ওয়ার্ল্ড লিখতে চাইছিলাম না, এই হ্যালো ওয়ার্ডটা লেখা শুরু হয়ে গেছে। সো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ওয়েবসাইট। তোমরা আজকে থেকে নিজেদেরকে ওয়েব ডেভেলপার বলবা। সো তুমি কি করছো, তুমি বলতে পারো যে ভাই আপনি যে কাজটা করছেন, আপনি এই কোডটা কপি করছেন, এই কোডটাকে সেভ করছেন এবং রান করছেন। এবার হ্যালো ওয়ার্ল্ড, সরো এবার ধরো তুমি আরেকটা লাইন লিখলা, বেস্ট অফ লাক ফর HSC রেজাল্টস। ধরো আমি এইটা লিখলাম। এখন এটা দেখে আমি আবার সেভ করলাম। সেভ করে তুমি আবার চলে যাও আবার আগের ফোল্ডার এবং পেজটাকে আবার রিলোড দাও। পেজটাকে রিলোড দিলে দেখো তুমি পেয়ে যাচ্ছ কি লিখছো, যে হ্যালো ওয়ার্ল্ড বেস্ট অফ লাক ফর HSC রেজাল্টস। বাট এখানে প্রবলেমটা হচ্ছে এটা কিন্তু এক লাইনে চলে আসছে, তাই না? এক লাইনে চলে আসছে। সো এইখানে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে তুমি যদি HTML এর ক্ষেত্রে তুমি চাইলে হচ্ছে যদি লাইন ব্রেক করতে চাও, নতুন লাইন দিতে চাও, তখন তোমাকে এটা লিখতে হয়, BR ব্রেক। তুমি কয়টা ব্রেক দিলে? তুমি 3 লাইন গ্যাপ দিচ্ছ। সো দেন তুমি সেভ দিবা। সেভ দেওয়ার পর তুমি যে কাজটা করতে পারো, তোমার যে এই পেজটাকে তুমি আবার রিলোড দিতে পারো। রিলোড দিলেই তুমি দেখবা যে তোমার জিনিসটা রান করতেছে। সো এখানে হ্যালো ওয়ার্ল্ড
বেস্ট অফ লাক ফর এইচএসসি রেজাল্টস। সো তুমি চাইলে এইভাবে তুমি ওয়েবসাইটটাকে আরো সুন্দর করতে পারো। সো আসো আমরা একটা জিনিস একটু দেখার চেষ্টা করি। আমি তোমাদের জন্য একটা ডেমো রাখছি। দেখো এখানে একটা উদ্ভাসের একটা ছবি আছে। আমি চাচ্ছি যে আমাদের এই ছবিটা আমাদের ওয়েব পেজের মধ্যে নিয়ে যেতে। এই ছবিটা আমাদের ওয়েব পেজের মধ্যে নিয়ে যেতে আমরা কিভাবে কাজটা করতে পারি সব একটু খেয়াল করো। তাহলে এটা করার জন্য যে কাজটা করতে হবে, আমাদের যে টিএক্সটি ফাইলটা আছে ওই ফাইলটা আমরা আবার ওপেন করব। দেন ধরো আমরা এখানে একটা ব্রেক দিই, নতুন লাইন ইউজ করি, ব্রেক, দুইটা ব্রেক দাও। দেন তুমি একটা ছবি ইউজ করতে চাও, তাই না? ছবি ইউজ করার ট্যাগ লিখতে হয়, কোড হচ্ছে এরকম, ইমেজ, IMG। দেন তোমাকে সোর্স বলে দিতে হবে ছবিটার নাম কি। ছবিটার নাম হচ্ছে, আমার যে ফোল্ডারটা আছে আমি একটু খেয়াল করি, ছবিটার নাম হচ্ছে উদ্ভাস এবং এর ফরম্যাটটা হচ্ছে পিএনজি ফরম্যাট। তাহলে আমি এখানে কি লিখতে পারি? আমি এখানে লিখবো হচ্ছে উদ্ভাস ডট পিএনজি, ক্লোজ করে দিলাম। এখন তুমি এটাকে সেভ করো, এটাকে তুমি সেভ করো, সেভ করলা। সেভ করার পর তুমি তোমার ওয়েবসাইটটাকে আবার রিলোড করো। রিলোড করে দেখো এই যে উদ্ভাসের একটা লোগো চলে আসছে। সো আমরা আমাদের ক্লাসে এই জিনিসগুলো আরো ডিটেলে দেখবো যে কিভাবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ওয়েবসাইটটাকে আরো সুন্দর করতে পারি, ওয়েবসাইট গুলোকে সুন্দর করতে পারি। এখন তোমাদের মনে হতে পারে না যে ভাইয়া এখানে তো কোনো কিছু ক্লিক করা যাচ্ছে না, তাই না? ক্লিক করলে জিনিসটা যদি একটা অন্য কোনো পেজ ওপেন হতো তাহলে আর একটু সুন্দর হতো না। ওই জিনিসগুলা কিভাবে করে, ওই জিনিসগুলা কিভাবে করে ধর আমরা আবার ওইটাও দেখি না। সো এটার জন্য আমরা কি করতে পারি, ধর আমরা আরেকটা ব্রেক দিলাম। ব্রেক মানে কি? ব্রেক মানে হচ্ছে নিউ লাইন, নিচে চলে আসবে। এরপরে তুমি কি লিখতে পারো, ধরো তুমি এই কোডটা লিখলা, বুঝাবো তোমাদেরকে এই জিনিসগুলা। ধরো href, এখানে তুমি লিখতে পারো https udbhash.com। সো এই জিনিসটা তুমি লিখলাম এবং চেক here for more। সো তুমি এখানে কি করলা? তুমি বললে যে স্যার আমি এখানে রেফারেন্স ইউজ করলাম, রেফারেন্সটা হচ্ছে udbhash.com এবং আমার টেক্সটটা কি? টেক্সটটা হচ্ছে চেক হেয়ার ফর মোর। সো তুমি যদি এটাকে সেভ করো, সেভ করার পর তুমি যদি এই পেজটাকে রিলোড করো, রিলোড করলে দেখো তোমার এখানে আসছে চেক হেয়ার ফর মোর। এবং তুমি যদি এইটাকে ক্লিক করো, ক্লিক করলে তুমি দেখবে যে উদ্ভাসের ওয়েবসাইটে তুমি চলে গেলে। সো তোমাদের মাঝে মাঝে মনে হয় না যে তুমি একটা জায়গায় ক্লিক করলে তুমি আরেক জায়গায় কিভাবে চলে যাও, আরেকটা পেজে তুমি কিভাবে চলে যাও? সেটা আসলে এইভাবে করা হয়। এই কোডের মধ্যে তুমি এখানে মানে উদ্ভাসের ওয়েবসাইট না দিয়ে তুমি facebook.com, youtube.com তুমি যাই দিয়ে দিবা, তুমি ওই পেজে চলে যাবা। সো আমরা আমাদের যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলোতে ডিটেইলে আমরা এই জিনিসগুলো কিভাবে ডিজাইন করতে হয়, কোনটা মানে কি সেই জিনিসগুলো দেখবো। যেমন বিআর মানে হচ্ছে ব্রেক এবং এইগুলাকে বলা হয় হচ্ছে ট্যাগ। তোমরা যারা একটু স্লাইডটা দেখতেছিলা, স্লাইডে একটা লাইন ইউজ করছিলাম, তোমরা খেয়াল করছিলে কিনা যে এখানে, সরি, এখানে হচ্ছে আমরা কি ব্যবহার করি? ট্যাগ ব্যবহার করে তথ্য প্রক্রিয়া করি। সেই ট্যাগ গুলাকে কি বলতেছি? এইগুলাকে হচ্ছে আমরা একটা ট্যাগ বলতেছি। এই যে বডি, HTML, এই জিনিসগুলো মানে এবং এই জিনিসগুলো খুবই সহজ। আমরা প্রতিটা জিনিস হাতে ধরে ধরে তোমাদেরকে সামনে দেখাবো এবং এই জিনিসটা রান করার জন্য আমরা কি ব্যবহার করবো? ব্রাউজার ব্যবহার করবো। এবং তুমি খেয়াল করছো আমি যে এই কোডটা যে লিখলাম, এই কোডটা লেখার পর এই কোডটাকে আমি সেভ করেছি। সেভ করার পর এবং আমি এটাকে রান করার জন্য যে জিনিসটা করতেছি, যে তোমার ফোল্ডারে যে তোমার যে ওয়েব পেজটা আছে এটাকে তুমি রান দিচ্ছ, রান দিলে তোমার এই জিনিসটা ওপেন হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাই ছিল হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। আমরা এই চ্যাপ্টারে এই জিনিসটা আরো ডিটেল দেখবো, কিভাবে আরো সুন্দর করা যায়, কিভাবে কালারফুল করা যায়, সেই জিনিসগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখার চেষ্টা করবো। তো আসলে দেখি তোমাদেরকে একটা কোশ্চেন, এবং তোমরা খেয়াল করছো আমি যখন রান করলাম আমাকে এই ফাইলটা কোন ফরম্যাটে সেভ করা রাখছিল। যে আমাদের কাছে কয়েকটা অপশন ছিল, যে সেভ অ্যাজ এ, তুমি বলতে পারো আপনি যখন সেভ করবেন, সেভ করার সময় এখানে একটা অপশন আছে যে দিয়ে এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ডট এইচটিএমএল ডট এইচটিএম বা এই ফরম্যাট গুলো যে কোনো একটাতে তোমাকে রাখতেই হবে। কারণ তোমরা খেয়াল করছো বিভিন্ন ফরম্যাট থাকে, ডট দিয়ে ফরম্যাট থাকতে হয়, সেই কয়টার মধ্যে যে কোনো একটা রাখতে হবে। একটু যদি তোমরা বুঝতে পারো, আসো আমরা একটা পোল দেখি, একটা পোল দেখে আমরা একটা ব্রেকে যাব। সো এই পোলটার একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যে এইচটিএমএল ফাইলের এক্সটেনশন কি হবে। দেখে এটার উত্তর দিতে পারে, এটা পড়াইছি এতক্ষণ ধরে। Good, তোমরা মনোযোগ দিচ্ছ যে এটার অ্যান্সারটা হবে হচ্ছে HTM।
সো HTM এটা হচ্ছে আমাদের জন্য অ্যান্সারটা চলে আসবে। সো থ্যাংক ইউ, আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারলাম যে এই চ্যাপ্টারটার মধ্যে আমরা কি শিখবো। এত ডিটেলে আমি যাচ্ছি না, কারণ এগুলা মানে এইটার উপরেই দেখা গেল তোমাদের 3-4টা ক্লাস হবে। তো শুধু শুধু মানে আমি আগে থেকে স্পয়লার দিতে চাচ্ছি না যে কি কি আছে, বাট একটা আইডিয়া যে তোমরা এখান থেকে আসলে ওয়েবসাইট আমরা বানাতে পারবো, ছোটখাটো ওয়েবসাইট, ওয়েবসাইটের ভিতরে ছবি, লিঙ্ক অ্যাড করা, মোটামুটি তোমরা পারবা। তো আমরা এই জিনিসগুলো অনেকের কাছে মনে হতে পারে যে ভাইয়া জিনিসগুলা আপনি পড়াচ্ছেন বুঝতে পারতেছি না, আসলে জিনিসটা ওরকম না। যেহেতু ক্লাসগুলো অনলাইনে হবে, তোমরা কিন্তু রেকর্ডিং গুলো দেখতে পারবা, রেকর্ডিং গুলো দেখে নিজ নিজে পরে করতেও পারবা। সো এটা কিন্তু একটা সুযোগ, সামনাসামনি ক্লাসের থেকে অনলাইন ক্লাসের একটা সুযোগ কিন্তু এটাই যে তোমার পক্ষে কিন্তু এই রেকর্ডিং গুলো থাকবে, এই স্লাইড গুলো থাকবে, এক্সাম্পল গুলো থাকবে, তোমরা কিন্তু ইজিলি এই জিনিসগুলো থেকে আবার বাসায় প্র্যাকটিস করতে পারবো। So আমরা মোটামুটি চ্যাপ্টার 4 নিয়ে একটা আইডিয়া করলাম। এখন আমরা একটু ব্রেকে যাই, ভাইয়া দীপ্র ভাইয়া কিছু যদি কিছুক্ষণ বলতে চায় তো সেই জিনিসটা ভাইয়া বলবে। দীপ্র, কিছু বলবা তোমরা ওদের প্রোগ্রাম নিয়ে বা কিছু নিয়ে? জি ভাই, আমি দেখতেছি ওদের যদি কোনো প্রশ্ন থাকে আমি হ্যাঁ, প্রশ্ন দিয়ে থাকলে দিচ্ছি। ছোট মানে এখন এখন তোমরা এই যে নেক্সট 5 মিনিটস তোমরা একটা কাজ করো। নেক্সট 5 মিনিটস হচ্ছে তোমাদের উদ্ভাস সংক্রান্ত, উদ্ভাসের বিভিন্ন প্রোগ্রাম সংক্রান্ত, বিশেষ করে ICT প্রোগ্রাম রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তোমরা Q&A বক্সে লেখো, ভাইয়া ওইগুলোর অ্যান্সার তোমাদেরকে দিবে। আমরা আবার ঠিক 5 মিনিটস পরে আমরা আবার শুরু করব, বিশেষ করে আর যে কয়েকটা চ্যাপ্টার আছে জিনিসগুলো সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিব। বেশিক্ষণ লাগবে না, হোপফুলি আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো, বাট একটু জিনিসটা বোঝার চেষ্টা করো যে আসলে কি পড়বো আমরা। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কি পড়বো এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো আমি ভাইয়া, মিঠুন বলছো ভাইয়া ইন্টারে কি C+ প্রোগ্রামিং, না সি প্রোগ্রামিং শিখবো শুধু আমরা। বাইনারি ল্যাঙ্গুয়েজ কি 2 বেস, এগুলো 2 বেস এগুলা। রায়ান, ডেইলি ক্লাস হবে না, সেটা হচ্ছে রুটিন দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই গ্যাপ থাকবে, 25টা ক্লাস তো একটা নির্দিষ্ট সময় ধরেই হবে কোর্সটা। তো রুটিনটা আশা করি আগামী কয়েকদিনের মধ্যেই পাবলিশ হয়ে যাবে, তখন তুমি দেখে নিতে পারবা। আর হ্যাঁ, অবশ্যই ক্লাস শুরু হওয়ার আগে তো পাবলিশ হবে। তো যারা এখনো মনে হচ্ছে যে কবে কিভাবে কি হবে আমি তো শিওর না, ক্লাস সংখ্যা দেখে বুঝতেছি, কিন্তু কিভাবে কখন কোন ক্লাসটা হবে আচ্ছা, আমি ওইটা আমি এই হচ্ছে। বিষয়টা একটু দীপ্র আমি ওদের একটু ক্লিয়ার করি। জি সেটা জি হচ্ছে ভাইয়া। যে আইসিটির যে প্রোগ্রামটা আছে তোমরা একেবারে একটা ডিটেল রুটিন পাবে, যে রুটিনে একেবারে লেখা থাকবে কোন দিন কোন ক্লাসে কি পড়ানো হবে। তুমি এইভাবে তোমরা রুটিন পাবা যে প্রথম ক্লাসে ফার্স্ট চ্যাপ্টারের এতটুকু কভার করা হবে, সেকেন্ড দিন সেকেন্ড চ্যাপ্টারের এটা কভার হবে, ফোর্থ দিন HTML এর কি পড়ানো হবে। তো তোমাদের জন্য রুটিনটা রেডি করা হচ্ছে, হোপফুলি তোমরা রুটিনটা পেয়ে যাবা। এবং অনেকের মধ্যে কনফিউশনটা ছিল যে রেকর্ডিং এবং স্লাইড নিয়ে। উদ্ভাসে তোমরা যখন অনলাইনে ক্লাসগুলো করবা, যারা আগে থেকে একাডেমিক ক্লাস করছো তারা তো এই সিস্টেমটা সম্পর্কে পরিচিত, বা যারা আগে একাডেমিক ক্লাস করো নাই তারা জানো যে তোমাদের উদ্ভাসের ওয়েবসাইটের এখানে তোমার একটা প্রোফাইল থাকবে, সেখানে তোমার প্রতিদিন ক্লাস শেষে ক্লাসের যেই তোমার রেকর্ডিংটা তোমার থাকবে। এবং তোমরা যে যে নোটটা ক্লাসে আমি যে স্লাইডটার মধ্যে লিখতেছি, তোমাদের মনে হতে পারে যে ভাইয়া ক্লাসে অনেক কিছু নোট করতেছে তুলতে পারতেছি না, এই নোট সহ তোমরা হচ্ছে PDF ফাইলও তোমরা পেয়ে যাবা। সো ক্লাস কন্টেন্ট এবং রেকর্ডিং নিয়ে তোমরা কোনো টেনশন নিবা না, তোমাদের মেইন টেনশন হচ্ছে একটাই, বোঝাটা, তোমরা কি আসলে বুঝতে পারতেছো কিনা। সো অলওয়েজ বোঝার চেষ্টা করো, ডেফিনেটলি এখান থেকে আমরা হোপফুলি অনেক কিছু শিখতে পারবো। ওকে, আচ্ছা, একজন প্রশ্ন করছো কলেজ অ্যাডমিশন কোর্স আর ICT অ্যাডভান্স কোর্সটাকে একসাথে করা যাবে নাকি। হ্যাঁ, অবশ্যই তুমি করতে পারো। আর আমাদের এখান থেকে রুটিনটা ওভাবেই করা হবে, নিশ্চয়ই একই দিনে তোমার কলেজ অ্যাডমিশন কোর্সের ক্লাস আর ICT কোর্সের ক্লাস থাকবে না। অবশ্যই রুটিনটা এমন ভাবেই করা হবে যাতে হচ্ছে তুমি ব্যালেন্স করে চাইলে দুইটাই করতে পারো। এটা আসলে যার যেমন সুবিধা ওভাবেই এই কারণে রুটিনটা করা হবে। আর উদ্ভাসিত মুখের কেমিস্ট্রি কোয়েশ্চেন, দেখো এখন তো আসলে কোয়েশ্চেনের আইডিয়া যদি এখন দিয়ে দিই তাহলে মানে কি বলে সেদিনের পরীক্ষাটা সেটা আর ইয়েটা কিন্তু এভাবে থাকে না। তো আমি যেটা বলতে পারি যে তোমার এই মুহূর্তে আলাদা করে কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই, যেহেতু তুমি বই নিয়ে যেতে পারবা। সেটা এই কারণে আলাদা কোনো প্রস্তুতির দরকার নেই।
বাট যেটা বলতে পারি যে তোমার এই ক্ষেত্রে প্রিপারেশনের ক্ষেত্রে তুমি এতদিন আসলে কতটুকু বুঝছো ফিজিক্স কেমিস্ট্রি, কতটুকু তোমার বেসিক আছে, সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, একদম হচ্ছে যে ওভারঅল তুমি এই 4-5 দিনে, যে 4-5 দিন তো না, 2 দিন আছে, এই 2 দিনে যে অনেক বেশি কিছু শিখে ফেলে পরীক্ষা দিয়ে দিতে পারবে ওরকম না ব্যাপারটা। বাট যেটা হচ্ছে যে তুমি নিজের মতো করে একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে নাও, যে প্রশ্নটা হচ্ছে যে আমি খালি মুখস্থ পারি সেটার ভিত্তিতে হবে না, আমার হয়তো কিছু টপিক এক্সট্রা হয়তো আমার নিজে থেকে চিন্তা করে উত্তর দেওয়া লাগতে পারে, সেভাবে একটা প্রিপারেশন নিয়ে যাও। এই তো। আর বেশি হচ্ছে এটা নিয়ে টেনশনের দরকার নেই, পরীক্ষার সময় বা প্লেস সবই হচ্ছে দেওয়া আছে, জাস্ট যে পরীক্ষাটা দিয়ে আসবা। আচ্ছা, পরীক্ষা কি অনলাইনে না অফলাইনে, কোন পরীক্ষার ব্যাপারে জানতে চাচ্ছো? যদি উদ্ভাসিত মুখের পরীক্ষাটা হয় সেটা তো ফিজিক্যালি 64টা জেলায় 64টা স্পটে একই সময় পরীক্ষা হবে, মানে 5টা ব্যাচ টাইম থাকবে, আলাদা আলাদা ব্যাচ টাইমে একই দিনে পরীক্ষাটা হবে। আর এইখানে তোমাদের আইসিটি অ্যাডভান্স কোর্সের যে পরীক্ষাগুলো, এগুলো অনলাইনে হবে। আর যেই কলেজ অ্যাডমিশন যে প্রোগ্রামটা, সেটার হচ্ছে মান্থলি এক্সাম গুলো আর হচ্ছে যে ফাইনাল মডেল টেস্ট থাকবে কিছু, সেই এক্সাম গুলো হচ্ছে তোমাদের অফলাইন বা ফিজিক্যালি অনুষ্ঠিত হবে। আর ডেইলি যে এক্সাম গুলো, যেমন আমাদের প্রত্যেকটা ক্লাসের, আমাদের যে কোনো প্রোগ্রামেই প্রত্যেকটা ক্লাসের পরের দিনে হচ্ছে তোমার ডেইলি এমসিকিউ প্রবলেম থাকে হচ্ছে আগের দিনের ক্লাসের উপর, 10টা 15টা এরকম এক এক প্রোগ্রামের উপর ভিত্তি করে এভাবে হয়। তো সেই অনুযায়ী হচ্ছে আমাদের যেই প্রশ্নটা ওরকম 10টা এমসিকিউ প্রবলেম থাকে বা 15টা থাকে, সেটা তুমি অনলাইনে দিতে পারবা। নটরডেম কলেজের পরীক্ষা কবে হবে সেটা তো এখন বলা যাচ্ছে না, তবে হ্যাঁ, সাধারণত বোর্ড পরীক্ষার রেজাল্ট দেওয়ার 1 মাস পর হয়ে যায়। 1 মাসের মধ্যে তোমাদের ক্ষেত্রে আশা করি এর থেকে বেশি দেরি আরো হবে না, যেহেতু অলরেডি অনেক কিছু পিছিয়ে গেছে। তো এই জন্য তোমাদের কলেজ লাইফও মানে যত তাড়াতাড়ি সম্ভব, সেটা যেই কলেজই হোক না কেন, ক্লাসগুলো শুরু হয়ে যাবে রেজাল্ট দেওয়ার পরপরই। কলেজ এডমিশনের ক্লাসগুলোতে কি সকল বিষয় পড়ানো হবে? হ্যাঁ, যেহেতু আমরা এখন পর্যন্ত জানি না যে তোমাদের অ্যাকচুয়ালি কি কোনো সাবজেক্ট, যেমন আমরা যখন পরীক্ষা দিছিলাম, আমি 2013 সালে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা যখন দিছিলাম, তখন হচ্ছে শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশ থেকে প্রশ্ন আসছিল। কিন্তু রিসেন্ট ইয়ার্সে কিন্তু তোমার বাংলা ইংলিশ এগুলো থেকেও প্রশ্ন মানে বাংলা, তারপর হচ্ছে যে বায়োলজি, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতেছে, আইসিটি থেকেও 2-একটা প্রশ্ন এরকম আসছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে যেহেতু মানে আনসার্টেইন, এগুলোর কোনো প্রত্যেকবার কোনো নির্দিষ্ট সিলেবাস দিয়ে দেওয়া হয় না, তো আমরা আর কি প্রত্যেকবারই ধারণা করে নেই বিগত বছরের পরীক্ষা যেমন হচ্ছিল এবছর হচ্ছে একই টাইপের হবে। তো সেই অনুযায়ী এবারেরটা হচ্ছে আমরা যে 8টা বিষয়ে পড়ানো হবে, এবং এই 8টা বিষয়ের কিন্তু যেটা বললাম যে প্রিন্টের যে কোয়েশ্চেন ব্যাংক, সেটাও দেওয়া হবে। আচ্ছা, আর কোনো যদি তোমাদের প্রশ্ন থাকে আমি দেখতেছি যদি উত্তর দিয়ে দেওয়া যায়। না, জেনারেল নলেজ তো আসে না, আসে হচ্ছে তোমার ওই যে মেইনলি যে এসএসসির যেই টপিক, যে সাবজেক্ট গুলা এসএসসির সময় পড়ছো সেগুলাই, এবং ওগুলাই পড়ানো হবে। শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস কলেজ কিভাবে পরীক্ষা নিবে সেটা এখন বলা যাচ্ছে না, তবে আমরা আসলে দুইটা একসাথে তোমাদেরকে পড়ানোটা শুরু করব। তো এটা কিন্তু একটা ভালো ব্যাপার, যারা হচ্ছে মোটামুটি শর্ট সিলেবাসের উপর প্রস্তুতি নিচ্ছ এসএসসির জন্য, যেহেতু অনেকগুলো চ্যাপ্টার কিন্তু হয়তো তোমার বাকি রয়ে গেছে বা ঠিকভাবে পড়ানো হয় নাই, আমাদের যে কলেজ এডমিশন ক্লাসগুলা, ওইটার কিন্তু সিলেবাসে তোমার শর্ট আর ফুল দুইটাই থাকবে। এরপর হয়তো যদি কোনো একটা নির্দিষ্ট সময় যে আমরা যদি ঘোষণা পাই কলেজগুলো থেকে, যদি আমরা জানতে পারি ওদের যে ভর্তি বিজ্ঞপ্তি, সেখান থেকে জানা যাবে ওরা কি শর্ট সিলেবাসের উপর পরীক্ষা নেবে নাকি ফুল সিলেবাসের উপর। তখন হচ্ছে আমরা তোমাদেরকে ওই যে যদি শুধু শর্টের উপর মানে পরীক্ষাটা হয়, বাকি ক্লাসগুলো হয়তো আমরা সেভাবে শর্ট সিলেবাসের উপর নিব। কিন্তু এই যে আমাদের যে ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে 2 ডিসেম্বর থেকে, আমরা কিন্তু শর্ট আর ফুল যা যা আছে তোমার 19-এর বইতে সবই একসাথে কিন্তু আমরা পড়াবো এখানে। তো যেটা বলছিলাম, এক্ষেত্রে অনেকেরই সুবিধা হবে যাদের ওই যে শর্ট সিলেবাসের টপিক গুলোই শুধু পড়া হয়েছে। কারণ দেখো এসএসসির টপিক গুলা এগুলো আলটিমেটলি ইন্টারে তো তোমার লাগবেই, কলেজে যে সেগুলো লাগবেই, দেখবে যে এসএসসির প্রত্যেকটা চ্যাপ্টারে কোনো না কোনো একটা লেজ কলেজে যে হয়তো কন্টিনিউ হচ্ছে এরকম। তো হ্যাঁ, এটা একই সাথে দুইটা মানে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, একটা হচ্ছে তুমি কলেজ এডমিশনের জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে, আর পাশাপাশি হচ্ছে ওই যে যেই শর্ট সিলেবাসের বাইরে এক্সট্রা সিলেবাসের যে টপিক গুলা, যেগুলো হচ্ছে তোমার পড়া হয় নাই বা বাদ দেওয়া হয়েছে কারণ এসএসসি পরীক্ষা ছিল না, কিন্তু কলেজে যেহেতু সেগুলা সরাসরি না লাগলেও সেগুলোর যে হায়ার লেভেলের স্টাডি, সেটা তো লাগবে। যেটা বললাম যে কলেজের প্রত্যেকটা চ্যাপ্টারই এসএসসি লেভেলের যে চ্যাপ্টার গুলো ছিল সেগুলোর একটা এক্সটেনশন। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তোমরা হচ্ছে কেমিস্ট্রিতে পর্যায় সারণী একটা চ্যাপ্টার পড়ছো, রাসায়নিক বন্ধন আরেকটা চ্যাপ্টার পড়ছো। কলেজে যে আলটিমেটলি কিন্তু এই দুইটা মিলে একটা চ্যাপ্টার, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই দুইটা মিলে হচ্ছে একটা চ্যাপ্টার। সো দেখো, তোমার যদি এই দুইটার মধ্যে একটা বাদ থাকে, আলটিমেটলি কিন্তু সমস্যা হবে তোমার কলেজের ওই চ্যাপ্টারটা পড়ার সময়। এই আর কি। সো আমরা যেটা করবো, আমরা একসাথে প্যারালালি আগাবো,
কোর্সটা চলতে থাকবে। এবং হচ্ছে পরবর্তীতে যদি দেখি যে তোমাদের হচ্ছে যে শুধু শর্ট সিলেবাসের উপর হবে, তখন হচ্ছে তোমাদের ক্লাস পরীক্ষা বা যেটাই করা লাগে সেই অনুযায়ী অ্যাডজাস্ট করা হবে। আচ্ছা, আমাদের মনে হয় ব্রেক টাইম শেষ হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দীপ্র। জি আমরা ভাইয়া, তাহলে thank you. আবার শুরু করি, এবং এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমরা মানে আমাদের যে ক্লাসের লাস্টে আমরা কিছু কোশ্চেনের উত্তর মানে কোশ্চেন নিব না। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে দীপ্র জেনারেলি অনেকগুলো জিনিস বললো, আমি আইসিটি প্রোগ্রাম রিলেটেড একটু বলে রাখি, কয়েকটা আমি কোশ্চেন দেখলাম। সো আইসিটি প্রোগ্রামের জন্য ডেফিনেটলি অনেকে যে ফার্স্ট যে কোশ্চেনটা করতেছে যে এই কোর্সের জন্য আমরা আসলে কোন বইটা দেখবো। সো আমরা আমাদের যে ক্লাসগুলো হবে, আমি জাস্ট বলি, ক্লাসগুলোতে আমাদের যে ভাইয়ারা ক্লাস দিবে, সো আমরা আমাদের যে কিছু স্লাইড থাকবে, তো এই স্লাইড গুলা থেকেই আমরা জিনিসগুলো পড়াবো। এবং এই স্লাইড গুলো মোটামুটি এমন ভাবে ডিজাইন করা হয় যে এই জিনিসগুলো দিয়ে আসলে তোমার মোটামুটি জিনিসগুলো কভার হয়ে যাবে। বাট ডেফিনেটলি স্লাইড পড়ে তো আর আমরা আসলে পরীক্ষা দিব না বা কলেজে জিনিসগুলো পড়বো না। তো স্লাইড এর জন্য আমাদের মেইন যে জিনিসটা দরকার, সেই জিনিসটা হচ্ছে যে তোমরা চাইলে একটা বই কিনতে পারো। সো অনেকগুলো বই আছে ভালো ভালো। সো আমরা মুজিবুর রহমান স্যারের যে বইটা আছে, মুজিবুর রহমান স্যারের বইটা তোমরা কিনতে পারো। এবং এছাড়া আরো কয়েকটা বই আছে। সো তোমাদের মুজিবুর রহমান স্যারের বইটা এখন আপাতত যারা বই কিনতে চাচ্ছ, তারা মুজিবুর রহমান স্যারের বইটা তোমরা কিনে ফেলো। এবং আমরা হচ্ছে যে এর পরবর্তীতে যখন তোমাদের কলেজে তোমরা ভর্তি হবা, প্রত্যেকটা কলেজে দেখা গেল যে কিছু প্রেফারেন্স থাকে যে এই কলেজের স্যাররা এই বইটাই ফলো করে, বা এই কলেজের স্যাররা এই বইটাই ফলো করে, বা অনেক কলেজের নিজেদের স্যারদেরই বই লেখা বই থাকে, সেটাই ফলো করতে হয়। সো তোমরা তখন ওই বইটা তোমরা মানে কিনে নিতে পারো। বাট এবং ইন্টারের টাইমে এই জিনিসটা খুব কমন যে কোনো একটা কোর্সের জন্য ফিজিক্স হোক ম্যাথ হোক, তুমি একটা বা দুইটা বই তুমি ফলো করতেই পারো। বাট আপাতত যেহেতু আমরা জিনিসটা অ্যাডভান্স দেখতেছি, তো একটা বই সাথে রাখো, মুজিবুর রহমান স্যারের বইটা কিনতে পারো। এবং সাথে সাথে হচ্ছে যে যে উদ্ভাসের যে স্লাইড গুলো আছে, উদ্ভাসের স্লাইড গুলাকে তোমরা ফলো করো। হোপফুলি এইটা তোমাদেরকে একটা খুব ভালো প্রিপারেশন শুরুতে আগায় রাখবে। যারা তোমাদের অন্য ফ্রেন্ড আছে যারা মানে এই সময়টা হয়তো বা ভাববে যে এনজয় করতেছি, ঘুরি এতদিন ধরে, পরীক্ষা দিলাম, বাট তোমরা চিন্তা করো আমরা কিন্তু লাস্ট 2 বছর ধরে আমরা ঘোরাফেরার উপরে আছি। সো এখন মনে হয় একটু একটু সিরিয়াস হওয়া দরকার, এবং কলেজ লাইফটা খুব ইম্পর্টেন্ট। কারণ তুমি স্কুলে কি করেছো না করেছো সেটার থেকে এখন বড় বিষয়টা হবে যে কলেজে তুমি কি করতেছো, কারণ এটার একটা কানেকশন তোমার সামনে অ্যাডমিশন টেস্ট আছে, অ্যাডমিশন টেস্টের পর তুমি কোথায় ভর্তি হচ্ছ। তোমরা হয়তো আস্তে আস্তে জিনিসগুলো বুঝবা, এখন হয়তো বা ওইভাবে চিন্তা করতেছো না। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার গেলে হয়তো আরো ওই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া পাবা। তো আপাতত যেটুকু আমরা আলোচনা করতেছি যে মানে এই কোর্সটা তোমাদেরকে একটু আগায় রাখবে আমার মতামত, এবং তোমরা চাইলে কনসিডার করতে পারো করা। ওকে, তো আসা শুরু করি। তো আমরা এতক্ষণ ধরে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করলাম যে আমরা মেইনলি হচ্ছে চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4-এ কি পড়বো সেটা দেখলাম। এখন আমরা মেইনলি দেখবো যে চ্যাপ্টার 5-এ আমরা কি দেখবো। তো চ্যাপ্টার 5 নিয়ে অনেকের অনেক এক্সাইটমেন্ট কাজ করে, এবার অনেকে অনেক ভয়ও পাও যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অনেকে আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছো যারা মানে অনলাইনের মাধ্যমে কিছুটা প্রোগ্রামিং তোমরা শিখছো বা প্রোগ্রামিং সম্পর্কে জানো, খুবই ভালো একটা জিনিস। কারণ এই প্রোগ্রামিং এখন সবকিছুর সাথে লাগে। শুধুমাত্র যে তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করলে যে প্রোগ্রামিং লাগবে তা না, তুমি যে কোনো সাবজেক্টে পড়াশোনা করলেই তুমি দেখবা যে তার মধ্যে প্রোগ্রামিং এর কিছু আনা সম্ভব, বা এই প্রোগ্রামিং জিনিসটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সো আমাদের যে গোলটা থাকবে আমরা খুব বেসিক আমরা আইডিয়া দিব প্রোগ্রামিং নিয়ে। সো প্রোগ্রামিং এর জন্য আমরা প্রথমে যে জিনিসটা দেখবো, সো এখানে চ্যাপ্টার যে 5 আছে তোমাদের, এখানে আমরা মেইনলি সি প্রোগ্রামিং শিখবো। একটা ভাষা আছে সি প্রোগ্রামিংটা আমরা মেইনলি দেখবো। তো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল, 1 সেকেন্ড। আচ্ছা দীপ্র, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? অর্ক বা দীপ্র যে আছো? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি ভাই, আপনার কথা। কিন্তু কিন্তু আমার আমার স্লাইডের উপর আমার পয়েন্টারটা কাজ করতেছে না ঠিক করে। 1 সেকেন্ড। আচ্ছা দীপ্র, তুমি তো কথা বলো, আমি তো এই প্রবলেমটা দেখে ফেস করতে পারি কিনা। আচ্ছা, জি ভাই। আচ্ছা, একজন প্রশ্ন করছো যে কোয়েশ্চেন ব্যাংক কিভাবে কালেক্ট করবা যদি তোমার জেলায় ব্রাঞ্চ না থাকে। এটা চিন্তার কোনো কারণ নেই। আমাদের সব ব্রাঞ্চেই হচ্ছে দেশের 64টা জেলায়, সব ব্রাঞ্চেই হচ্ছে যেসব জায়গায় আমাদের আর কি ব্রাঞ্চ নাই, সেখানে আমাদের প্রতিনিধি ভাইয়ারা আছেন।
হ্যাঁ, এটা হচ্ছে তোমরা যদি ভর্তি হতে চাও বা যদি এরপরে বইগুলো কালেক্ট করতে চাও, এরপর হচ্ছে পরবর্তীতে ভাইয়াদের নাম্বারে ফোন দিলেই হচ্ছে বাকিটা হেল্প ওনারা করবেন। আর তোমার ব্রাঞ্চের যিনি যিনি আছেন, মানে তোমার জেলায় যে ভাইয়া আছেন, ওনার ব্যাপারে ওনার ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার যদি জানতে চাও, আমাদের হেল্পলাইনে ফোন দিয়ে আশা করি হেল্প পাবা তুমি। আচ্ছা, অ্যাডমিশন টেস্ট গুলোতে এখন সাধারণত জেনারেল নলেজের প্রশ্নগুলো আসে না, অনেক বছর ধরে, অনেক আগে এরকম আসতো টুকটাক। আর ওই যে যতটুকু আসে না, সত্যি কথা বলতে এই টুকটাক কিছু জেনারেল নলেজ, ওগুলা না এরকম মানে এত স্বল্প সময়, ধরো একটা বা দুইটা যদি আসেও, ওগুলো ওইভাবে আলাদা করে পড়ে হয় না। এটা তুমি ওই যে যেমন উদ্ভাসিত মুখ পরীক্ষার ব্যাপারে যেরকম বললাম, তোমার বেসিক যেটা সে অনুযায়ী তুমি যেরকম পরীক্ষাটায় ভালো খারাপ করা সেটার উপর ডিপেন্ড করে, ঠিক একইভাবে তোমার এই সাধারণ জ্ঞান বা এই টুকটাক জিনিসগুলা তুমি নর্মালি যা জানো সেটার উপরেই ডিপেন্ড করে। আচ্ছা, আইসিটি কোর্সটা ভর্তির ডিটেলস ঐশী জানতে চেয়েছো। ঐশী, এই যে দেখো আমাদের ওয়েবসাইট উদ্ভাস.com, তুমি যদি এখানে চলে যাও, আমি হচ্ছে লিঙ্কটা আরেকবার দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, চাইলে এখান থেকেও কপি করে নিয়ে নিতে পারো। এইখানে গেলেই হচ্ছে তুমি বিস্তারিত জানতে পারবা। ওকে, এখানে যে তুমি আর এই যে ভর্তি হতে ক্লিক করো, এখানে যদি ক্লিক করো তাহলে হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তুমি চলে আসবা, online.udbhas-unmesh.com। সেখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর যদি কোনো সমস্যা থাকে, যেটা বললাম যে হেল্পলাইনে যোগাযোগ করতে পারো, যদি মানে ভর্তি হওয়ার প্রসেসে কোনো কিছু না বুঝে থাকো সেই ক্ষেত্রে। আইকিউ রিলেটেড প্রবলেম এখন আসে না, সুমাইয়া, এখন আর ওই ধরনের প্রবলেম আসে না। না, একটা বই কিনে নিলে অভিজিৎ, যেটা হচ্ছে যে পড়ার সময় আমাদের এখান থেকে তো ওই যে ভাইয়া যেরকম আজকে ক্লাসে পিডিএফটা অ্যানোটেট করে পড়াচ্ছেন, এটার উপর লিখে লিখে পড়াচ্ছেন, আমাদের এখান থেকে তো তোমাদেরকে সেটা দেওয়াই হবে, পিডিএফটা তুমি ডাউনলোড করে নিতে পারবা। কিন্তু ওই যে ডিটেলস পড়ার জন্য অবশ্যই তোমার তো কয়েক মাস পর এমনিতেও বই কিনা লাগবে। তো ভাইয়া যে বইটার কথা বললেন, চাইলে এখন কিনে রাখতে পারো, এই আর কি। আচ্ছা, উদ্ভাসিত মুখ এক্সামে কি টাইপের প্রশ্ন আসবে আরেকবার ছোট্ট করে একটু বলে দিই, এটা আমরা শুরুতে বলছিলাম তখন, যেহেতু প্রশ্ন করেছে একজন। এখানে হচ্ছে তুমি মানে বেসিক রিলেটেড বা কনসেপ্ট রিলেটেড এই ধরনের প্রশ্ন আসবে, কোনো সংজ্ঞা বা হচ্ছে দেখে উত্তর দিয়ে দেওয়া যে এরকম না। ধরো বলাই যায় যে যেটা বললাম যে কনসেপচুয়াল প্রশ্ন, ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসার সম্ভাবনা হয়তো একটু বেশি, কারণ তোমাকে কোন একটা ম্যাথ তুমি কিন্তু মুখস্থ করে উত্তর দিতে পারো না, বা এমন কোনো ম্যাথ না যে খালি তুমি সূত্রে মান বসে দিলে হয়ে যাবে, তোমার কনসেপ্টের উপর ডিপেন্ড করে। ধরো জৈব যৌগ থেকে কিছু একটা আসতে পারে, যেখানে কিনা তোমার বিক্রিয়া সলভ করা লাগতেছে, এরকম কোনটা থেকে কি তৈরি হচ্ছে সেগুলো, বা যে কোনো কেমিক্যাল রিয়াকশন আসতে পারে, এই ধরনের প্রশ্ন আর কি, যেগুলো হচ্ছে যে তোমার সলভ করা লাগবে, চিন্তা করা লাগবে ধাপে ধাপে। বইয়ে হয়তো দেওয়া আছে, কিন্তু বইয়ের দেওয়া যে বিক্রিয়াটা, সেটা থেকে তুমি নিজে কি পারো সেটার উপর ভিত্তি করে তোমার দেওয়া লাগবে। ধরো তোমাদের ওই যে তড়িতের চ্যাপ্টার গুলো আছে, সেখান থেকে আসতে পারে এই ধরনের প্রশ্ন আর কি। আচ্ছা দীপ্র, আমি তাহলে মনে হয় শুরু করি, আমার জি প্রবলেমটা জি সলভ ভাইয়া, হয়েছে। ওকে। ওকে। ওকে ভাইয়া। সো আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা চ্যাপ্টার 4টা নিয়ে একটু ডিসকাস করলাম। আমাদের আর বেশি সময় লাগবে না, আমরা জাস্ট একটু হাই লেভেল আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে অন্য চ্যাপ্টার গুলোতে আমাদের কি কি আছে। সো আমরা মেইনলি এখন দেখবো হচ্ছে চ্যাপ্টার 5টা নিয়ে একটু ডিসকাস করব। চ্যাপ্টার 5-এ আমাদের কাছে আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর কনসেপ্ট আসলে কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা অনেকটা এভাবে আমরা চিন্তা করতে পারি যে কম্পিউটারকে আমরা কিছু একটা বোঝাতে চাচ্ছি, বা কম্পিউটারকে দিয়ে আমরা কিছু একটা করাবো। তাকে তো আসলে ইনস্ট্রাকশন দিতে হবে, তাই না? যে তুমি এইটা ফলো করো বা এইভাবে ফলো করো, এই জিনিসটা করে এই জিনিসটা নিয়ে আসো। সো তোমাকে যে কম্পিউটারকে তুমি কিভাবে ইনস্ট্রাকশনটা দিবা, সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে মেইনলি প্রোগ্রামিং ভাষা। আমাদের অনেক টাইপের প্রোগ্রামিং ভাষা আছে, তোমরা যদি একটু সার্চ দিয়ে দেখো, পাইথন আছে, সি আছে, C++ আছে, জাভা আছে, অনেক কিছু আছে। তোমরা যদি কেউ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করো, আহ, তখন দেখবা যে জিনিসগুলো আরো ডিটেল শিখবা। বাট আপাতত আমরা এই ইন্টারের বা এইচএসসির জন্য আমরা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবো, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে সি। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটা নিয়ে আমরা ডিটেল আমরা ডিসকাস করব। সো একটু মনোযোগ দিই আমরা। So,
সো আমাদের যে জিনিসটা থাকবে যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ভাষাগুলো আছে সেই জিনিসগুলোকে যদি আমরা সো এখানে আমাদের জন্য আসলে কি আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা থেকে প্রায় আমাদের কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে কম্পিউটার আসলে কি বুঝে। কম্পিউটার আসলে বুঝে হচ্ছে সে 0 1 ছাড়া কিছু বুঝে না। সো কম্পিউটারের যে ভাষাটা সেটা হচ্ছে বাইনারি বা 0 অথবা 1, এই জিনিসটা দিয়ে সে কম্পিউটারটা বুঝে। এই জিনিসটাকে আমরা বলতেছি কি, এই জিনিসটাকে আমরা বলতেছি যে মেশিন ল্যাঙ্গুয়েজ, এবং এটাকে বলা হয় হচ্ছে তোমার ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এরপরে ফার্স্ট জেনারেশন কি, তুমি তো এখন, তোমাকে যদি আমি বলি কম্পিউটারকে তুমি 0 1 দিয়ে কোনো কিছু বুঝাও, তুমি তো একটু আগে যারা ক্লাসটা ফলো করছো তারা তো দেখলা যে কম্পিউটারকে যদি আমরা এটা বুঝাতে চাই যে 99 মানে কি, তাকে আমাকে এই জিনিসটা বলতে হবে। এখন তুমি যদি প্রত্যেকটা ওয়ার্ডের জন্য এইভাবে বাইনারিতে কনভার্ট করা লাগে, তাহলে কি আমাদের জন্য জিনিসটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে না? তো আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের যে ফার্স্ট জেনারেশন আছে বা কম্পিউটারের যে ভাষা আছে, এই ভাষায় কথা বলা খুব ডিফিকাল্ট। এই জিনিসটাকে আমরা বলতেছি ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ ও মেশিন ল্যাঙ্গুয়েজ। এর থেকে একটু হাই লেভেলে কি আছে, এর থেকে একটু হাই লেভেলে যেটা আছে, এর থেকে একটু হাই লেভেলে যেটা আছে সেটাকে আমরা বলতেছি কি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তারপরে আমাদের আছে হচ্ছে থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এবং ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো আমরা যে জিনিসটা দেখবো সি প্রোগ্রামিং, যেটা সি প্রোগ্রামিং হচ্ছে আমরা মেইনলি দেখবো হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এবং এই জিনিসটার কনসেপ্ট আসলে কি, এই জিনিসটার কনসেপ্টটা হচ্ছে যে ধরো তুমি তোমার ভাষায় একটা প্রোগ্রাম লিখবা এবং কেউ এটাকে কনভার্ট করে কি করবে, কনভার্ট করে কম্পিউটারের ভাষা বানায় ফেলবে। এই জিনিসগুলো আমরা ডিটেল এই চ্যাপ্টারের মধ্যে আমরা দেখবো। সো আসো আমরা একটা ছোট একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, যেহেতু সময় কম আছে আমরা ছোট একটা এক্সাম্পল দেখি, দেন আমরা মানে তোমাদের কাছে মনে হয় জিনিসটা আমি ক্লিয়ার করতে পারবো। তো সবাই একটু মনোযোগ দাও। তো সেটা হচ্ছে অনেকটা এরকম যে আমাদের সেকেন্ড, আমরা আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং বা কোডিং গুলো যেখানে লিখবো, সেটার জন্য আমরা যে জিনিসটা ইউজ করবো সেটা হচ্ছে কোড ব্লকস। কোড ব্লকস ইউজ করবো। এটার কাজটা কি, এটার কাজটা হচ্ছে তুমি তো কম্পিউটারের ভাষায় কনভার্ট করে দিবা না, তুমি একটা কম্পিউটারকে একটা ইনস্ট্রাকশন দিবা, সে এই জিনিসটাকে কি করবে, এই জিনিসটাকে সে হচ্ছে কম্পিউটারের ভাষা বানাবে। তো ভাষার বানানোর কাজটা কে করবে, কে ট্রান্সলেশনটা করবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কোড ব্লকস এর কাজ হচ্ছে এইটা। সো আমরা কোড ব্লকসে কিভাবে কাজ করতে পারি, আমরা ফাইলে যাব, বা এখানে আমরা একটা ফাইলে গিয়ে একটা এমটি ফাইল খুলবো। এমটি ফাইল খুলে ধর আমরা এখানে আমার কোডটা কপি করে দিলাম। সো আমি একটু জুম করে দেখাই তোমাদেরকে এখানে কি কোডটা লেখা হয়েছে, প্রত্যেকটা লাইনের মিনিং আমি তোমাদেরকে 1 বাই 1 বুঝাবো। একটু মনোযোগ দাও, একটু এই পার্টটা একটু আমি ঠিক করে দিই। এবং তুমি একটা কাজ করতে পারো, তুমি এটাকে সেভ করতে হবে, সেভ করো। এখানে তুমি সেভ করার সময় তুমি যে কোনো নাম দিয়ে সেভ করতে পারো, কোনো সমস্যা নেই। সো সেভ করলে তুমি ধরো এরকম কিছু একটা পাবা, এবং এখানে তুমি বলছো কি তুমি একটা প্রোগ্রাম লিখতেছো, এইগুলার কাজ কি, এগুলো আমরা ডিটেল ক্লাসে পড়বো। তোমার একটা মেইন ফাংশন আছে এবং তুমি কম্পিউটারকে কি ইনস্ট্রাকশন দিচ্ছ, কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিচ্ছ যে প্রিন্ট করো হ্যালো ওয়ার্ল্ড। সো তুমি যদি এটাকে রান করো, এটাকে রান করলে দেখবে যে এরকম একটা ব্ল্যাক স্ক্রিনে তোমার জন্য কি চলে আসছে, ব্ল্যাক স্ক্রিনে তোমার জন্য হচ্ছে তোমার হ্যালো ওয়ার্ল্ড এই জিনিসটা তোমার চলে আসবে। সো আমি যদি এখানে একটু সাইজটা একটু বড় করি, বড় করলে হয়তো তোমরা বুঝতে পারবা যে এখানে দেখবা যে তোমরা এখান থেকে কি দেখতে পাচ্ছ, বলো দেখে তোমার হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসতেছে। সো এখান থেকে তুমি বলতে পারো যে ভাই আমি হ্যালো ওয়ার্ডটা না লিখে যদি অন্য কিছু প্রিন্ট করতে চাই, তো তুমি এরপর আরেকটা জিনিস প্রিন্ট করো। ধরো তুমি আরেকটা লাইন লিখলা যে প্রিন্টএফ বেস্ট অফ লাক। সেখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, তুমি যদি এটা লেখো এবং লেখার পর তুমি যদি এখানে প্রিন্ট করো, প্রিন্ট করলে দেখবা তুমি কি পাচ্ছ, হ্যালো ওয়ার্ল্ড বেস্ট অফ লাক। পাশাপাশি চলে আসতেছে, যেটা আমরা HTML ও দেখেছিলাম। সো এইখানে একটা ব্রেক দিতে হবে। সো ব্রেক দেওয়ার জন্য আমরা যে সিম্বলটা ইউজ করবো, সেই সিম্বলটা হচ্ছে এইটা, একটা \n, এই পার্টটা আমরা ইউজ করবো। এই পার্টটা ইউজ করলে হচ্ছে একটা নিউ লাইন চলে আসবে। সো তুমি যদি এটা রান করো, খেয়াল করে দেখো, রান করে তুমি কম্পিউটার কি প্রিন্ট করতেছে, কম্পিউটার যেটা প্রিন্ট করতেছে সেটা হচ্ছে কম্পিউটার প্রিন্ট করতেছে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এবং কম্পিউটার তার পরের লাইনে কি প্রিন্ট করতেছে, তার পরের লাইনে কম্পিউটার প্রিন্ট করতেছে হচ্ছে বেস্ট অফ লাক। সো এই দুইটা জিনিস পরপর প্রিন্ট হচ্ছে। তুমি বলতে পারো যে ভাই জাস্ট প্রিন্ট করাই কি কম্পিউটারের কাজ, না, তুমি এখানে আরো অনেক কিছু করাতে পারবা। তুমি কম্পিউটারকে দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছুই তুমি এখানে কাজ করাতে পারবা, এবং এই জিনিসগুলো আমরা ডিটেল চ্যাপ্টার 5 এ শিখবো। বাট মেইন গোলটা কি, মেইন গোলটা হচ্ছে এটাই হচ্ছে তোমাদের বেসিক সি প্রোগ্রামিং। শুরুতে এই কথাটা লিখতে হবে ইনক্লুড stdio.h, এটা মানে কি আমরা পড়বো ইন্ট মেইন,
দেন একটা ব্র্যাকেট শুরু করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হবে, লাস্টে লিখতে হবে রিটার্ন 0। এর মাঝখানে তুমি যাই লিখবা সে ওই কাজটা করবে। তুমি যদি এখানে ওকে বলো যে তুমি দুইটা সংখ্যাকে যোগ করো, যোগ করে দিবে। তুমি যদি কখনো বলো দুইটা সংখ্যার মধ্যে বড়টা বের করে দাও, সে বড়টাও বের করে দিবে। সো এই বিষয়গুলো হচ্ছে মেইন ফাংশনের ভেতরে কাজ করে। সো এটাই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট আমাদের মানে HTML এর জন্য। সো এই জিনিসটা আমরা এখান থেকে দেখলাম। সো তোমাদের চ্যাপ্টার যে 5টা আছে, চ্যাপ্টার 5-এ আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই মেইনলি বোঝার চেষ্টা করব। এবং এখানে প্রথমে এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের অনেক টাইপের ল্যাঙ্গুয়েজ আছে। অনেক টাইপের ল্যাঙ্গুয়েজের মেইন কনসেপ্টটা হচ্ছে যে কম্পিউটার তো তোমার ভাষা বুঝবে না, তো কম্পিউটারকে একটা সফটওয়্যার ইউজ করে তোমার ভাষাটা বোঝাতে হবে। এইটার নাম হচ্ছে কম্পাইলার। এই জিনিসটার নাম হচ্ছে কম্পাইলার। এবং আমরা যে কম্পাইলারটা এই কোর্সে ইউজ করব, এই কম্পাইলারটার নাম হচ্ছে কোড ব্লকস। এই সফটওয়্যারটা ইউজ করে আমরা হচ্ছে আমাদের কাজগুলো করব। হোপফুলি তোমরা যখন মানে সামনাসামনি আমরা যখন মানে সামনাসামনি তো না, আমরা যখন অনলাইনে এই টপিকটা নিয়ে আমরা পড়াবো, তখন দেখবো যে তোমাদের এই জিনিসগুলো আমরা মানে খুব ভালো করে ক্লিয়ার করে দেওয়া হবে। তো এই জিনিসটা আমরা কিছুটা হলেও বুঝতে পারলাম। সো এবার আমরা আসো যে জিনিসটা দেখার চেষ্টা করি। আরো কয়েকটা ছোট ছোট পার্ট আছে যে কি কি জিনিস আমরা পড়বো, সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করি। যেমন চ্যাপ্টার 6 এর মধ্যে আছে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মানে কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মানে হচ্ছে ধরো তুমি যখন কোনো একটা সফটওয়্যারের কথা চিন্তা করো বা যে কোনো একটা অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করো, তোমাকে কি কিছু ইনফরমেশন স্টোর করে রাখতে হবে না? সো কম্পিউটার এই ইনফরমেশন গুলোকে কিভাবে স্টোর করে সেই জিনিসটাকে আমরা বলতেছি ডেটাবেস। যেমন তোমাদেরকে জাস্ট একটা আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট আছে। ইউনিভার্সিটির ওয়েবসাইটে কি কি ইনফরমেশন রাখতে হবে? তুমি বলতে পারো যে স্যার ইউনিভার্সিটির ওয়েবসাইটে স্টুডেন্টদের ইনফরমেশন রাখতে হবে, ইউনিভার্সিটির ওয়েবসাইটে বা ডাটাবেজে আমার ডিফারেন্ট ডিফারেন্ট কোর্সের ইনফরমেশন রাখতে হবে। একটা ইউনিভার্সিটিতে ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্ট থাকে, ডিপার্টমেন্টের ইনফরমেশন রাখতে হবে। একটা ইউনিভার্সিটিতে বিভিন্ন ইনস্ট্রাক্টর থাকে বা ফ্যাকাল্টি থাকে, ইনস্ট্রাক্টরদের ইনফরমেশন থাকতে হবে, সো মেইন গোলটা কি? মেইন গোলটা হচ্ছে আমরা এখানে শিখবো যে ডেটাবেস ম্যানেজমেন্ট। যে কোনো একটা সফটওয়্যারে বা যে কোনো কেসে আমরা কিভাবে ডেটাবেসে ইনফরমেশন স্টোর করতে পারি। So এই জিনিসটা আমরা এখানে ডিটেল আমরা আলোচনা করব। আমি জাস্ট তোমাদের একটা হাই লেভেল আইডিয়া দিলাম। এটা আছে চ্যাপ্টার 6-এ। আর চ্যাপ্টার 2-এ কি আছে? চ্যাপ্টার 2-এ আছে হচ্ছে কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম মানে কি? ধরো তুমি তোমার সাথে এক একজনের সাথে কথা বলবো, কমিউনিকেশন সিস্টেম বা নেটওয়ার্কিং এ ধরো তোমার কাছে মাল্টিপল কম্পিউটার কানেক্টেড আছে। সো তারা নিজেদের মধ্যে কিভাবে কানেক্টেড থাকতে পারে, যেমন এই এক্সাম্পলটা দেখার চেষ্টা করি। এখানে তুমি একটার সাথে একটা কানেক্টেড আছে, এটাকে আমরা বলতেছি পয়েন্ট টু পয়েন্ট। এইটা হচ্ছে রিং এ দেখো এরকম একটা সার্কুলার ওয়েতে কানেক্টেড থাকতে পারে কম্পিউটার গুলা। স্টার কি? ধরো তোমার একটা সার্ভার আছে, এই সার্ভারের সাথে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কানেক্টেড, এটাকে আমরা বলতেছি স্টার। সো তুমি বলতে পারো যে আর মেশ মানে কি? প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড। সো তুমি বুঝতে পারো যে নেটওয়ার্কিং এ কিভাবে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবে। ধরো তুমি এভাবে চিন্তা করো যে তোমরা 4জন ফ্রেন্ড বসে আছো, 4জন ফ্রেন্ড কিভাবে কানেক্টেড থাকতে পারো? তুমি একটা ওয়েতে কানেক্টেড থাকতে পারো না যে প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড থাকবা। তাহলে এই টাইপের সিনারিওটাকে আমরা কি বলি? এই টাইপের সিনারিওটাকে আমরা বলতেছি হচ্ছে মেশ। তুমি যদি একটা এইভাবে কানেক্টেড থাকো যে ফ্রেন্ড গুলো আছে জাস্ট একজন আরেকজনের সাথে কানেক্টেড, তুমি আমার সাথে, আমি তোমার সাথে, তুমি ওর সাথে, ও ওর সাথে, তাহলে এই টাইপের কানেকশনকে আমরা কি বলতেছি? এই টাইপের কানেকশনটাকে আমরা বলছি রিং কানেকশন। সো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমরা কমিউনিকেট করতে পারি, একজন আরেকজনের সাথে কথা বলতে পারি। তো এই বিষয়টা হচ্ছে আমরা চ্যাপ্টার 2-এ দেখবো। খুব ছোট একটা চ্যাপ্টার। আমরা যখন উদ্ভাসে তোমাদেরকে পড়ানো হবে, আমার যতটুকু মনে পড়ে এটার উপর তোমাদের একটা লেকচার আছে, 1 লেকচারে শেষ হয়ে যাবে। সো খুব ছোট, বাট একটু বোরিং লাগতে পারে, বাট থিওরিটিক্যাল জিনিসপাতি। আর এরপরে তোমাদের আরেকটা আছে, লাস্ট একটা জিনিস, এটা বললে আমাদের মোটামুটি আলোচনা শেষ। চ্যাপ্টার 1-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বাংলাদেশ, বিশ্ব এবং বাংলাদেশ প্রেক্ষিত। এখানে তোমার আলটিমেটলি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস, ধরো বায়োমেট্রিক, মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, রোবোটিক্স, মানে থিওরিটিক্যাল আলোচনা, গল্প। এটা এখানে হবে হচ্ছে জাস্ট গল্প গল্প হবে, এই গল্প নিয়েই আলোচনা হবে। সো বেশি কঠিন কিছু না। তো এটাই হচ্ছে আমাদের মেইন আলোচনা। আমি যদি একটু রিভিউ করি, আমার রিভিউটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। সবাই একটু মনোযোগ দাও। যারা ক্লাসটা দেখতেছো শুরু থেকে তারা বুঝতে পারছো যে ভাইয়া এখানে আমাদের টোটাল চ্যাপ্টার আছে 6টা। 6টার মধ্যে HTML আছে একটা
চ্যাপ্টার, যেখানে আমরা HTML ডিজাইন করব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা চ্যাপ্টার আছে, নাম্বার সিস্টেমের জন্য একটা চ্যাপ্টার আছে। এই তিনটা হচ্ছে মেইন, এই তিনটায় আমরা বেশি সময় কাটাবো। প্রথমটা আর সেকেন্ডটা, এই দুইটার মধ্যে হচ্ছে মূলত গল্প। যে তোমরা যদি যাদের কাছে বই আছে তারা দেখবে যে এখানে শুধুমাত্র থিওরিটিক্যাল জিনিসপাতি লেখা আছে, একবার রিডিং পড়তে হবে, ভেতর থেকে অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে, আমরাও ক্লাসের মধ্যে স্লাইড শো করে তোমাদের সাথে মোটামুটি একটা গল্পই হবে। আর লাস্টে আছে ডেটাবেস ম্যানেজমেন্ট, এটা একটু টেকনিক্যাল, বাট আমার কাছে মনে হয় চ্যাপ্টারটা যেহেতু ছোট, ডেটাবেস কিভাবে ডিজাইন করতে হয়, সো এই জিনিসটা আমার মনে হয় মোটামুটি তোমরা পারবা। সো হোপফুলি আমি জাস্ট একটু কি তোমাদেরকে বলতে চাই, যেহেতু এই সবার এখানে যারা আছে সবারই SSC পরীক্ষা শেষ, আমাদের সামনে যে টাইমটা আছে এই টাইমটাকে তোমরা ইউটিলাইজ করতে পারো। তোমরা চাইলে পুরো কোর্সটা একবার দেখে রাখতে পারো, এর ফলে তুমি অনেক আগায় যাবা। যখন ক্লাস শুরু হবে তখন জাস্ট এই স্লাইড গুলো পড়ে পড়ে তুমি ডিফারেন্ট পরীক্ষাগুলো দিবা, বা বইটাও একটু সাথে সাথে দেখবা। কারণ আমি আবার এটাও আশা করি না যে ধরো তুমি এখন পড়বা, এটা দিয়ে তোমার 2 বছর তোমার সব মনে থাকবে, 2 বছর তো না, 1.5 বছর তোমার সব মনে থাকবে, এটা আশা করাও ভুল। বাট একটা আইডিয়া থাকা কিন্তু খুব বড়, খুব বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। সো সবাইকে মানে ধন্যবাদ এতক্ষণ ধরে মানে আইডিয়া গুলো শোনার জন্য। এখন লাস্টে তোমাদের ভাইয়া তোমাদের সাথে কিছু কথা বলবে, এতটুকু থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ ফাহমিন ভাইয়াকে এত সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য। আমারও আর কি এইচএসসি এর অনেক টপিক মনে পড়ে গেল, অনেকদিন ধরে তো এগুলো পড়াশোনা করা হয়নি, পুরো ক্লাসটা দেখলাম। তো যাকে তো তোমরা হচ্ছে আশা করি আজকে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, এবং ইনশাল্লাহ তোমরা যেটা বললাম তোমাদের এইচএসসি আইসিটি যে অ্যাডভান্স কোর্সটা, বাকিটা তো ভাইয়া বললেনি 25টা ফুল কোর্সে তোমাদের সবগুলো লেকচার আরো সুন্দরভাবে ডিটেলসে পড়ানো হবে, তখন তোমাদের আশা করি আইডিয়া হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের ক্লাসগুলোর রেকর্ডিং কিন্তু তোমাদের যে স্টুডেন্ট আইডি সেখানে থেকে যাবে, পাশাপাশি হচ্ছে ক্লাসের যে PDF সেটাও ডাউনলোড করে নিতে পারবা। আর আমাদের যে ওয়েবসাইট সেখান থেকে হচ্ছে তুমি ক্লাসের যে রেকর্ডিং সেটা দেখে নিতে পারবা। আর অনেকে প্রশ্ন করছিলে যে উদ্ভাসিত মুখের তোমার যে পরীক্ষাটা সেটা কোথায় দিবা, সেই ব্যাপারে অনেকের হয়তো এখনো কনফিউশন আছে। তো আমি লাস্ট হচ্ছে এটা একটু বলে ক্লিয়ার করে দিই, যে কারো যদি এখনো কনফিউশন থাকে বা খুঁজে পাচ্ছ না যে কোথায় হচ্ছে তুমি পরীক্ষা দিবা বা কি করতে হবে, তাহলে এই যে দেখো এখানে একটা হেল্পলাইনের নাম্বার দেখা যাচ্ছে আমাদের। হ্যাঁ, আমি আবারও হচ্ছে চ্যাট বক্সে এটা দিয়ে দিচ্ছি, তুমি চাইলে এখানে ফোন দিয়ে হেল্প নিতে পারো। আর পাশাপাশি হচ্ছে আমাদের যেসব জায়গায় ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চের লিস্টটা তুমি চাইলে এখান থেকে দেখে নিতে পারো। আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দিলাম আবারও চ্যাট বক্সে, এখানে হচ্ছে ব্রাঞ্চের লিস্ট, ফোন নাম্বার দেওয়া আছে। তুমি চাইলে যেখানে পরীক্ষা দিতে চাও, এই যে দেখো নাটোর, মাগুরা, গোপালগঞ্জ বিভিন্ন জায়গার ব্রাঞ্চের অ্যাড্রেস, আর যে তোমার অ্যাড্রেস এবং পাশাপাশি হচ্ছে ফোন নাম্বার সেটা দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। আর হচ্ছে যদি এরপরও তোমার কোনো সমস্যা হয়, যেটা বললাম হেল্পলাইনের নাম্বার যেটা দিয়েছি, সেখান থেকে তুমি চাইলে প্রয়োজনীয় হেল্পটা নিতে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি সামনে তোমাদের সাথে আমাদের আবারও উদ্ভাসিত মুখের পরে বা এইচএসসি আইসিটি ফুল কোর্সে বা কলেজ অ্যাডমিশন কোর্সে আমাদের দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ক্লাস করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ক্লাসটা হচ্ছে এ পর্যন্তই। আজকে তোমাদের ফ্রি ক্লাস ছিল, ভাইয়ারা তোমাদেরকে হচ্ছে অনেকগুলো লিঙ্ক দিয়ে দিছে। তোমাদের হচ্ছে 26 তারিখ যে পরীক্ষা হবে উদ্ভাসিত মুখ, তারপর হচ্ছে আইসিটি অ্যাডভান্স কোর্সের সবকিছু ডিটেলস তোমাদেরকে ভাইয়া অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। তো আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় তো আমাদের হেল্পলাইনের নাম্বার গুলো আছে, আমাদের ফেসবুকে পেজ গুলো আছে, সেখানে নক করতে পারো, বা তোমাদের আশেপাশে যে ব্রাঞ্চ গুলো আছে ব্রাঞ্চে যোগাযোগ করতে পারো। আসলে তোমাদের সব ধরনের প্রবলেম হচ্ছে সলভ করে দেওয়া হবে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। দীপ্র ভাইয়া, জি ভাইয়া। তাহলে শেষ করতে পারি আমরা। জি জি ভাইয়া, হ্যাঁ শেষ করি ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।